আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো তোমরা অনেক ভালো আছো। আর এই প্যান্ডামিক পরিস্থিতিতে কেউ কোথাও ভালো নেই, কিন্তু তারপর আমাদের ভালো থাকতে হয়, ভালো থাকতে হবে। আর তার উপর আমরা আজকে ভার্চুয়ালি ক্লাস শুরু করছি। আর সবচেয়ে বড় কথা হলো সায়েন্সের আমরা যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই এতদিন মেডিকেলের জন্য পড়াশোনা করছেন। এখন আরেকটু যুক্ত হয়েছে নতুন করে, সেটা হচ্ছে যে বাংলা। এই বাংলাটা আমাদের কিছু কোশ্চেন কোথা থেকে কোশ্চেন আসবে আমরা একটু ব্যাপারটা দেখব। যেমন আমাদের আজকে আমরা পড়াবো আমাদের লেকচার 1, অর্থাৎ লেকচার 1-এ আমাদের যে টপিকসগুলো আছে ভাষা, ব্যাকরণ, ধ্বনি বা বর্ণপ্রকরণ, সন্ধি, প্রত্যেকটা টপিক আজকে আমরা শেষ করব। তবে হ্যাঁ, একদম শেষ পর্যন্ত থাকো তোমরা, আশা করি একদম ভালো একটা কিছু পাবা। তবে হ্যাঁ, অবশ্যই আমরা লেকচার শিট দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা লেকচার শিট দেখে তারপরে সেটার সাথে মিলিয়ে সুন্দর করে পড়াশোনা করবা। শুরুটা করছি আমরা ভাষা দিয়ে, কারণ আমরা ভাষা প্রকাশ করছি। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা আরেকজনের সাথে কথা বলছো, এই যে পরস্পর যে কথা বলাটা, এটাকে বলে আমরা ভাষা। মনের ভাব প্রকাশ করছি আমরা যেটা দিয়ে, সেটাকে বলা হয় ভাষা। এই ভাষাটা আসছে কোথা থেকে আমরা একটু দেখব। শুরুতেই আমরা দেখছি ক, খ, গ, ঘ। এই জিনিসগুলোকে আমরা বলছি বর্ণ। বলতে কি বলছি আমরা? এটাকে বর্ণ। আচ্ছা, এই বর্ণের পরে আমরা ক দিয়ে যদি বলি একসাথে কিছু কলা, খাই, আমি, অর্থাৎ আমি একটা শব্দ, কলা একটা শব্দ, খাই একটা শব্দ, প্রতিটা শব্দ আলাদা আলাদা আছে। তারপরে এগুলো কি বলতো? শব্দ। তার মানে আমি বলছি আমি শব্দ, কলা শব্দ, খাই শব্দ। রাইট, আমি শব্দ, কলা শব্দ, খাই শব্দ। তার মানে ক যদি থাকে, খ যদি থাকে, গ যদি থাকে, গহ, এগুলো হলো বর্ণ। আর যে দুইটা বর্ণকে একত্র করি, অর্থ ভুল করি, সেটা হলো শব্দ। আর প্রতিটা শব্দকে একত্রে একসাথে লিখলে সেটা হয়ে যাবে বাক্য। সেটা হয়ে যাবে কি? বাক্য। আর এই যে ভাষা বলছি আমরা, ভাষা, ভাষার উপকরণ, ভাষার উপকরণ হলো বাক্য। আমি আরেকটু সহজ করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো, একদম সিম্পল। প্রথমে আমরা বলছিলাম যে বর্ণ, এই বর্ণটা থেকে আসছে শব্দ, শব্দ থেকে আসছে আমাদের বাক্য। আবার বলছি বর্ণ, বর্ণ থেকে আসছে শব্দ। শব্দগুলো কি? আমি হলো একটা শব্দ, কলা হলো শব্দ, খাই হলো শব্দ। এই শব্দগুলো একত্র করার পরে আসছে একটা বাক্য। আর এই বাক্যটা কি? বাক্য হলো আমরা যে বর্ণের ভাব প্রকাশ করছি, অর্থাৎ ভাষা, এই ভাষার উপকরণ। যেরকম দেখবা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার সময় কিছু উপকরণ লাগে, এটা থেকে একটু দেই, ওটা থেকে একটু দেই, এরকম দিয়ে যে উপকরণগুলো দিই আমরা, সেটাকে বলা হয় ভাষার উপকরণ, অথবা যে কোনো জিনিসের উপকরণ। ঠিক সেম, ভাষার উপকরণটা হলো বাক্য। অর্থাৎ বাক্য ছাড়া কখনো ভাষা প্রকাশ হবে না, বাক্য ছাড়া কখনো মনের ভাব প্রকাশ হবে না। সেজন্য আমরা বলছি ভাষার উপকরণটা হলো কি বলতো? বাক্য। ভাষার উপকরণটা কি বলতো? বাক্য। আচ্ছা, আবার বলছি বর্ণ থেকে আসছে শব্দ, শব্দ থেকে আসছে বাক্য, আর ভাষার উপকরণটা হলো বাক্য। আশা করি তোমরা এটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট, পরবর্তীতে ভাষা জিনিসটা কি। ভাষা যে ভাষা পড়তেছি আমরা, ভাষার যে মূল কাহিনী আমরা চলে আসলাম। তবে ভাষার থেকে ভাষা শেষ, তারপরে ব্যাকরণটা খেয়াল করো। এই ব্যাকরণ আমরা পড়তেছি ব্যাকরণ, ব্যাকরণ। রাইট। আচ্ছা বলো তো, ব্যাকরণের এখানে সন্ধি বিচ্ছেদ কি? জানি তোমরা বলবা যে বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, এটা হচ্ছে ব্যাকরণের বিশ্লেষণ। রাইট, ব্যাকরণের বিশ্লেষণটা কি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা হচ্ছে ব্যাকরণের বিশ্লেষণ। যদি বলি সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি মানে হচ্ছে মিলন। এই মিলনটা বিচ্ছেদ করবে, অর্থাৎ এই মিলনটা ব্রেকআপ করবে। সেটা কিভাবে? মাঝখান থেকে। এটাকে বলা হয় দুইটা অংশ হবে, একটা স্বরের সাথে স্বর, অথবা একটা স্বরের সাথে ব্যঞ্জন হতে পারে। আচ্ছা আমরা দেখি ব্যা, এখানে জফলা আছে, জফলা থাকবে যেখানে, রস্যিকার হবে সেখানে, রয়েছে কি বি, তার বাকি আছে কি? আকরণ। কি আছে বলো তো? আকরণ। রাইট, তাহলে বি যোগ আকরণ, এটা হলো সন্ধি। বি এখানে ই আছে, আকরণের এখানে আ আছে, এটা হলো স্বরসন্ধি। কি সন্ধি? স্বর। যাই হোক, যদি বলে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ করো, তাহলে বলতে হবে বি যোগ আকরণ। আর যদি বলে ব্যাকরণের বিশ্লেষণ করো, তাহলে হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন।
তার মানে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। আমরা বিশেষভাবে বিশ্লেষণ করলাম। এই যে ব্যাকরণটা আমরা পড়ছি, এই ব্যাকরণের কিছু আলোচ্য বিষয় আছে। অর্থাৎ আমরা যে ব্যাকরণটা সামনে পড়ব, আমরা যেগুলো পড়ব এত সারা এই নেক্সট ক্লাস থেকে যেগুলোতে শুরু করছি আমরা, সন্ধি বলো, নত্যবিধান, সত্যবিধান, যাই বলো না কেন, আমরা যেগুলো পড়ব সেগুলো আমরা এখন আলোচ্য বিষয়গুলো পড়ব। ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? 4টি। ওকে, 4টা আলোচ্য বিষয় কি কি? নাম্বার 1 ধ্বনিতত্ত্ব। নাম্বার 2 বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম তার নাম। তারপরে হচ্ছে 3 নম্বরে অর্থতত্ত্ব। 4 নম্বরে হলো শব্দ বা রূপতত্ত্ব। রূপতত্ত্ব। আচ্ছা, খেয়াল করো 1 নম্বরে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মানে হলো ধ্বনিতত্ত্বতে কি কি আলোচিত হয় সেটা কোশ্চেন আসবে। কোশ্চেন নিয়ে আসবে না যে ধ্বনিতত্ত্ব সংজ্ঞা দাও, ধ্বনিতত্ত্ব কাকে বলে, ধ্বনিতত্ত্ব কি কি, এগুলো আসবে না। এটা কোশ্চেন দিতে পারে যে সন্ধি এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে। এটা কোশ্চেন আসতে পারে নত্যবিধান এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, রাইট? এখন তুমি কি করবা? তাহলে তুমি এখন কি এটা মুখস্থ করবে হবে সন্ধি আসছে ধ্বনিতত্ত্ব থেকে, সন্ধি ধ্বনিতত্ত্ব থেকে, সন্ধি ধ্বনিতত্ত্ব থেকে, তারপরে কারক 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 আসছে কোত্থেকে, কারক আসছে শব্দতত্ত্ব থেকে, শব্দ, এভাবে তুমি মুখস্থ করবা? একদম না, এভাবে পড়া যাবে না। তা তুমি সেটা কীভাবে পড়তে হবে? অবশ্যই তোমাকে এমন একটা সিস্টেম ফলো করতে হবে যে সব, তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমরা সবসময় সূত্রতে বিশ্বাসী, ঠিক সেম আমি এখন তোমাদেরকে সূত্র প্রয়োগ করে পড়াবো, রাইট? সূত্র তাহলে কি? খেয়াল করো, ধ্বনিত সূত্র তাহলে কি? ধ্বনি ও সন্ধি মূর্ধন্য ও মূর্ধন্যস্ব এর বন্ধু। ওকে, খেয়াল করো, ধ্বনিতত্ত্ব, ধ্বনি বা বর্ণ ধ্বনিত আলোচিত হয়েছে, সন্ধি আলোচিত হয়েছে ধ্বনিত থেকে, নত্যবিধান, সত্যবিধান। আবার বলছি, ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান এগুলো আলোচিত হয়েছে ধ্বনিত থেকে। বলতো কোন থেকে আলোচিত? ধ্বনিতত্ত্ব থেকে, রাইট? আবার বলছি, ধ্বনিতত্ত্বের একটা খেয়াল করো, ধ্বনি ও সন্ধি মূর্ধন্য ও মূর্ধন্যস্ব এর বন্ধু। এই ধ্বনিতত্ত্ব এর ভিতরে আলোচিত হয়েছে ধ্বনি, সন্ধি, নত্যবিধান। মূর্ধন্য মানে হচ্ছে নত্যবিধান, মূর্ধন্যস্ব মানে হচ্ছে সত্যবিধান। ওকে, নত্যবিধান, সত্যবিধান এগুলো আলোচিত হচ্ছে কোথায়? ধ্বনিত থেকে, ধ্বনিত থেকে। এবার চলে যাচ্ছি আমরা বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব বা পদক্রম হলো সেটা কি? খেয়াল করো, বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম তার নাম। পরীক্ষায় কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসে এভাবে যে বাক্যতত্ত্বের আরেক নাম কি, অথবা আসবে নিচের কোনটি পদক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে গত বছর, আগের বছর, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন দিয়ে দিছে এভাবে যে বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়েছে। অপশন ছিল পদক্রম, অপশন কিন্তু বাক্যতত্ত্ব ছিল না, বুঝতে পারছি? তাহলে অবশ্যই কি হতে পারে? হয় পদক্রম হবে না বাক্যতত্ত্ব, জীবনে একটা। তোমাকে তো মুখস্থ করতে হবে বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম তার নাম। ওকে, তাহলে আমরা বাক্যতত্ত্ব পদক্রমে তাহলে একটা সূত্র বলবো, মনে রাখার টেকনিক। সেটা কি? বাবার এক উক্তিতে, বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। ওকে, খেয়াল করো, বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল, এক লাইনে আমরা নিয়ে আসছি বাবার এক উক্তিতে। তার মানে কি? বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। প্রথম বা দিয়ে হয়েছে বাচ্চ, লিখে রাখো বাচ্চ। তারপরে বা দিয়ে হয়েছে বাক্য সংকোচন, বাক্য সংকোচন। এক দিয়ে হলো এক কথার প্রকাশ, এক দিয়ে হলো এক কথার প্রকাশ। এক দিয়ে কি বলতো? এক কথার প্রকাশ, এক কথার প্রকাশ।
আচ্ছা, উক্তি মানে হচ্ছে কি? উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন। জ্যোতি মানে কি? জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন, রাইট। বাগানে আছে কি? বাগধারা। বাগধারা, ওকে। এবার সবাই একটু খেয়াল করো, আমি আবার বলছি, বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম তার নাম, রাইট। বাক্যতত্ত্ব পদক্রমের ভিতরে কি কি টপিকস আলোচনা হয়? বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল, বলো তো। বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে গেল। বা দিয়ে হয়েছে বাচ্য, আর বা দিয়ে হলো বাক্য সংকোচন, আর এক দিয়ে হলো এক কথায় প্রকাশ, আর উক্তি হলো উক্তি পরিবর্তন, আর জ্যোতি মানে হলো জ্যোতি চিহ্ন বা স্যাদ চিহ্ন তোমরা যেটাকে বলো, আর বাগান হয়েছে বাগধারা। এই তো যা আছে এখানে, বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে গেল, এটা আলোচনা হয়েছে কোথা থেকে? বাক্যতত্ত্ব বা পদক্রম থেকে। তো বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম হবে তার নাম। তারপর অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব তাহলে কি হবে? অর্থতত্ত্বটা হলো এভাবে, একটু খেয়াল করো, যদি শেষে অর্থ উল্লেখ থাকে, হ্যাঁ, শেষে অর্থ থাকবে, শেষে অর্থ থাকবে, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। শেষে অর্থ থাকবে যেটা, অর্থতত্ত্ব হবে সেইটা। যেমন উদাহরণ দিতে পারো তুমি, বিপরীতার্থ। বিপরীতার্থ, বাস। উদাহরণটা কি হতে পারে? বিপরীতার্থ। আরও উদাহরণ দিতে পারো এরকম, গৌণার্থ, অর্থ আছে শেষে। আরও উদাহরণ দিতে পারো, মুখ্যার্থ, শেষে অর্থ আছে। আরও আছে এরকম বিপরীতার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, শেষে অর্থ উল্লেখ আছে কি নাই? আছে। তো যদি শেষে অর্থ উল্লেখ থাকে তাহলে সেটা হবে অর্থতত্ত্ব। তারপরে হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব যার নাম, রূপতত্ত্ব যার নাম। আবার বলছি, খেয়াল করো, শব্দতত্ত্ব যার নাম, রূপতত্ত্ব তার নাম। শব্দতত্ত্ব যার নাম, রূপতত্ত্ব তার নাম। ওকে, তার মানে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি তাহলে বলো তো? বিবিএস। বিবিএস। বি মানে হচ্ছে বাদ, বি মানে হচ্ছে বাকি, এস মানে হচ্ছে সব। মানে এতক্ষণ যা পড়ছো, এতক্ষণ যা পড়ছো ধ্বনিতত্ত্বতে, বাক্যতত্ত্বতে, অর্থতত্ত্বতে, এই ছাড়া যা থাকবে তার সবগুলো হলো বিবিএস, মানে বাদ বাকি সব হলো শব্দ বা রূপতত্ত্বে। আশা করি তোমরা পাইছো। আচ্ছা, আবার বলছি, খেয়াল করো, ধ্বনিতত্ত্ব মানে কি? ধ্বনি ও সন্ধি, মূর্ধান্য ও মূর্ধান্যশয়ের বন্ধু। তেমন মূর্ধান্য হলো নত্যবিধান, মূর্ধান্য হলো সত্যবিধান, এটা চলে গেল। আর বাক্যতত্ত্ব যার নাম, পদক্রম তার নাম। বাবার এক উক্তিতেই জ্যোতি বাগানে গেল। বা দিয়ে হলো বাচ্য, বা দিয়ে হলো বাক্য সংকোচন, এক হলো এক কথায় প্রকাশ, উক্তি মানে উক্তি পরিবর্তন, জ্যোতি মানে হলো জ্যোতি চিহ্ন, আর বাগান হচ্ছে বাগধারা। বাস। অর্থতত্ত্ব মানে শেষে অর্থ উল্লেখ থাকবে, যেমন গৌণার্থ অর্থ আছে, বিপরীতার্থ অর্থ আছে। এই ছাড়া বাকি যা থাকবে, যত টপিকস আসবে ব্যাকরণে, সবগুলো হলো বিবিএস, মানে বাদ বাকি সব কি হবে? শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়েছে। শব্দ বা রূপতত্ত্ব। আশা করি তোমরা ব্যাকরণের আলোচ্য বিষয়ে তোমরা পারবা। তারপর এই জিনিসটা তোমরা একটু ফলো করো, তোমরা ব্যাকরণ পুরো টপিক্সটা তোমরা সামনে সব ক্যাপচার করতে পারবা। ঠিক আছে, আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট টপিক্স, ধ্বনি বা বর্ণপ্রকরণ। ধ্বনি বা বর্ণপ্রকরণ, ওকে। হ্যাঁ, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ ব্যাকরণটা কীভাবে আসছে। এখন আমরা সরাসরি আলোচ্য বিষয়ের প্রথম টপিক্স, মনে আছে ধ্বনিতত্ত্বে, ধ্বনি বা বর্ণপ্রকরণ। ধ্বনি বা বর্ণপ্রকরণের প্রথম টপিক্স, রাইট। আমরা এখন আলোচনা করব ধ্বনি বা বর্ণপ্রকরণ। ওকে, রেডি? ধ্বনি বা বর্ণপ্রকরণ। ধ্বনি বা বর্ণপ্রকরণ এটা আলোচিত হয়েছে ব্যাকরণের ধ্বনিতত্ত্ব থেকে। আর এই ধ্বনি বা বর্ণপ্রকরণ, অর্থাৎ আমরা আলোচনা করছি বর্ণ, এই বর্ণটা কীভাবে আসছে। তোমরা প্রত্যেকেই জানো যে বর্ণ হয়েছে দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। ওকে, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ হয়েছে 39টা, টোটাল কটা হলো 50টা। আচ্ছা বলো তো বর্ণ কয়টা?
বর্ণ হচ্ছে 50টা। যদি বলে বর্ণমালা কয়টি, বর্ণমালা কয়টি তাহলে, বর্ণমালা কয়টি তাহলে বলো তো? যদি বলে বর্ণমালা কয়টি, তাহলে বর্ণমালা হলো একটি। বর্ণমালা কয়টি বলো তো? একটি। বর্ণমালা হয়েছে একটি আর বর্ণ হয়েছে 50টি। যদিও বর্ণমালা একটা বইয়ের নাম আছে, সেটা না। বর্ণমালা হলো একটি আর বর্ণ হয়েছে 50টি। খেয়াল করো, বর্ণমালা একটি আর বর্ণ হলো 50টা। ক্লিয়ার? আবার বলছি, এই বর্ণ হলো 50টা আর বর্ণমালা হলো একটা। সেটা হচ্ছে বর্ণমালাটা কি? আমরা যে বাংলায় কথা বলি, যে বাংলা বর্ণমালা, এটা হচ্ছে একটা। আর যদি বলা হয় টোটাল বর্ণ করা, তাহলে 50টা। এই 50টা বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা স্বরবর্ণ 11টা, ব্যঞ্জনবর্ণ 40টা। প্রত্যেকটা আবার ভাগ আছে, সেটা হচ্ছে যে আবার প্রত্যেকটার ভিতরে কোনটায় মাত্রা আছে, কোনটায় মাত্রা নেই, কোনটায় অর্ধেক মাত্রা আছে। তাহলে তুমি কীভাবে চিনবে এখন? সেটার একটা টেকনিক আছে, সূত্র আছে। সেটা কি? আর সমস্ত, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট, তোমরা এগুলো ম্যাথের স্টাইলে তোমাদের পড়াতে হবে। 8 সমস্ত 10/32। 8-এর সাথে এই যে মাত্রা দেখছো তোমরা, অর্ধমাত্রা। অর্থাৎ অর্ধমাত্রা কয়টি? 8টি। রাইট। তো মাত্রাহীন কয়টি? 10 বিয়োগের মাত্রা আছে, 10 বিয়োগের মাত্রা আছে, মাত্রা নেই। তো মাত্রাহীন কয়টি? 10টি। আচ্ছা, মাত্রা সহ আছে কয়টা? মানে 32 রূপের মাত্রা আছে, দেখছো? মাত্রা সহ কয়টা বলো তো? 32টা। তাহলে অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, মাত্রা সহ 32টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তার মানে যদি বলা হয় টোটাল কয়টা? 50টা। 8, 32, 40 আর 10 হচ্ছে 50। টোটাল এই 50টা। এই 50টাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। অর্ধমাত্রা হলো 8টি, মাত্রাহীন হলো 10টি, অর্ধমাত্রা হলো 8টি, মাত্রাহীন হলো 10টি, পূর্ণ মাত্রা হলো 32টি। ঠিক আছে? যেমন আমি থাকতাম যখন হাজী মোহাম্মদ মহসিন হল, আমার ঢাকা ভার্সিটিতে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আমি রুম নাম্বার এর সামনে এটা লিখে রাখছিলাম, 8/1032। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তো রুম নাম্বার কত, তাহলে আমি বলতাম যে 8/1032। তারপরে তাকে শিখে বলতাম 8 দিয়ে হলো 8টি হয়েছে অর্ধমাত্রা, 32টা হয়েছে পূর্ণমাত্রা, আর 10টা হলো মাত্রাহীন। আসলে তোমাদের মনে থাকবে এটা। ওকে, এরপরে দেখো, এই যে স্বরবর্ণ 11টা, তার ভিতরে সংক্ষিপ্ত রূপ আছে কয়টিতে? সংক্ষিপ্ত রূপ মানে কি? আ এর আকার, ই এর ইকার, দীর্ঘিকার, দীর্ঘকার, রস্যকার, এই যে কারগুলা। তবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? কার। কার আছে কয়টি বলো তো? 11টি। না, 11টি? হ্যাঁ, জানতাম। কার আছে 10টি। কার কি আছে? 10টি। আর কার নেই কয়টিতে বলো তো? সংক্ষিপ্ত রূপ নেই কয়টিতে? একটিতে। সেটা হচ্ছে কি? অ। অ হলো নীলিন বর্ণ। অ হলো কি বলতো? নীলিন বর্ণ। আবার বলছি, খেয়াল করো, কার বা সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলতো? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কার আছে কয়টিতে? 10টিতে। আকার, ইকার, দীর্ঘিকার, ঋষিকার, রস্যকার, এরকম কার আছে কয়টি বলতো? 10টিতে। আর কার নেই কয়টিতে? একটিতে। সেটা হচ্ছে কি? অ, স্বরেয়। এই স্বরেয়টাকে বলা হয় নীলিন বর্ণ। যেন অনেকে প্রশ্ন করে, ভাইয়া নীলিন বর্ণ কেন বলা হয় এটাকে? নীলিন বর্ণ হলো এটা অন্যের ভিতরে প্রবেশ করে, নিজের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, যে অন্যের ভিতরে কীভাবে নীলিন হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেটা কি? যেমন ক এর ভিতরে অ আছে, খ এর ভিতরে অ আছে, গ এর ভিতরে কি অ আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, এটাকে একটা নীলিন বর্ণ বলা হয়। আচ্ছা, তারপরে খেয়াল করবো আমরা এই স্বরবর্ণ, এই স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপে কার বলা হয়, আর স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কার, এবং একটা আছে যেটা সংক্ষিপ্ত রূপ নেই, সেটা হচ্ছে অ। ঠিক সেম ব্যঞ্জন বর্ণেরও এরকম সংক্ষিপ্ত রূপ আছে, এটাকে বলা হয় ফলা। তো বফলা, জফলা, রফলা, নফলা, এরকম ফলা আছে কয়টিতে বলো তো? 6টি। তার মানে কার হয়েছে 10টি, ফলা আছে কয়টি বলো তো? 6টি। তাহলে 6টি ফলা আছে। কয়টি ফলা আছে? 6টি। ব্যঞ্জন বা সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা আছে কয়টি বলো তো? সংক্ষিপ্ত রূপ। যেমন বফলা, জফলা। জফলা কি? এই যে জ, এই যে জ আছে, এটা সংক্ষিপ্ত রূপ কি? জফলা। বুঝতে পারছো? এরকম সংক্ষিপ্ত রূপ আছে কয়টিতে বলো তো? 6টিতে আছে ফলা। ওকে, তাহলে বলো তোমরা আমার সাথে সাথে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? ফলা। তো কার আছে কয়টিতে? 10টিতে। ফলা আছে কয়টিতে? 6টিতে। একটাতে সংক্ষিপ্ত রূপ নেই স্বরবর্ণের ভিতরে, সেটা হচ্ছে অ। এটাকে বলা হয় নীলিন বর্ণ। আশা করি তোমরা পাইছো।
ঠিক আছে। এরপর আরেকটা খেয়াল করো, স্বরবর্ণ তো গেল, তারপর ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ এর স্বরবর্ণ আরেকটা জিনিস, স্বরবর্ণ হচ্ছে যে মৌলিক স্বরবর্ণ হলো 6টি। মৌলিক স্বরবর্ণ হলো 6টি। এই মৌলিক স্বরবর্ণ 6টি কী কী খেয়াল করো, সরি, মৌলিক স্বর হলো 6টি আর মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এই 7টি স্বরধ্বনি কী কী? মৌলিক স্বরধ্বনি 7টি, লিখে রাখো তোমরা কষ্ট করে। মৌলিক স্বরধ্বনি 7টি, রাইট। 7টা কী কী? ই, এ, এ, উ, ও, অ, আর আছে আ। আচ্ছা, আমি এইভাবে কেন লিখলাম তোমাদেরকে বলছি একটু পরে। ই, এ, এ, উ, ও, অ, আরটা আছে কি আছে? আ। এই প্রথম যে 3টা তোমরা দেখতে পাচ্ছ মৌলিক স্বরধ্বনির যে 7টি প্রথম 3টা, এই 3টার নাম হলো প্রসৃত। 3টার নাম হচ্ছে কি? প্রসৃত। আর এই যে তোমরা 3টা দেখতে পাচ্ছ, এই 3টার নাম হচ্ছে গোলাকৃত। গোলাকৃত, রাইট। ওকে, প্রসৃত। প্রসৃত মানে কি জানো? টান হবে, টান। প্রসৃত মানে হচ্ছে টান হবে। যেমন কিভাবে? ই, এ, এ, টান হয়েছে, দেখতে পাচ্ছো? প্রসৃত মানে হচ্ছে কী হবে? টান হবে। যেমন দেখো, ই, এ, এ, টান হয়েছে না? হয় নাই? তাহলে প্রসৃত মানে টান হবে, ই, এ, এ। গোলাকৃত মানে হচ্ছে গোল হবে। কিভাবে? উ, ও, অ। দেখো মুখটা আস্তে আস্তে বড় হচ্ছে, উ, ও, অ। গোল হয়েছে কি হয় নাই? গোল হয়েছে, রাইট। তাহলে প্রসৃত মানে হচ্ছে কি? গোল হবে, সরি, প্রসৃত মানে হচ্ছে কি? টান হবে। গোলাকৃত মানে হচ্ছে কি? গোল হবে। ওকে, দেখো প্রসৃত টান হয় কি হয় না? ই, এ, এ, টান হয়েছে কয়ভাবে? 3 ভাবে। তার মানে 3 ভাবে হয়েছে, তার মানে এটা কি হয়েছে? উচ্চ, একদম উচ্চ। ই, এ, এ। তুমি যদি বলো যে না আমি একসাথে একভাবে টান দিব, তার মানে ই, ই, ই এরকম দিলে হবে? একদম হবে না। তার মানে কি হবে? ই, এ, এ, 3 ভাবে হবে। এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে উচ্চ মধ্য। এরা তোমাদের বেসিকটা কিন্তু পড়াচ্ছে এখন, বেসিকটা স্ট্রং করতে হবে। তার সামনে সব সহজ লাগবে তোমার কাছে। একটু কষ্ট কর, বেসিকটা একটু পড়ো, দেখবে সামনে তোমার সারা জীবন লাগবে। ঠিক আছে? আর এই ব্যাকরণগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। শুধু তুমি যে পরীক্ষা পাশ করার জন্য সেরকম না। তুমি যে ডাক্তার হও, ভবিষ্যতে তোমার বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে হলে তোমার বাংলা লাগবে, বাংলা, ইংলিশ, সাধারণ সবই লাগবে। বুঝতে পারছি? তোমার সারা জীবন কাজে লাগবে এটা, যতদিন তুমি যদি বাংলাদেশে তুমি পড়াশোনা করতে চাও আর কি। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই। ওকে, আবার বলছি, ই, এ, এ। ই হলো উচ্চ, এ হলো উচ্চ মধ্য, আর এ এটা হলো নিম্ন মধ্য। এটা কি হলো? নিম্ন মধ্য। আচ্ছা, 3 ভাবে হলো ই, এ, এ। এখন তুমি চিন্তা করো, তাহলে এটা কি? গোলাকৃত। উ, ও, অ। মুখটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো অবস্থা ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। কি? উ, ও, অ। বড় হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে উ, এটা হলো উচ্চ, এটা হলো উচ্চ মধ্য, এটা হলো নিম্ন মধ্য। ওকে, আবার বলছি, ই, উ উচ্চ, এ আর ও হলো উচ্চ মধ্য, এ আর অ হলো নিম্ন মধ্য। আর এই যে আটা বেচারা, এটা হলো স্বাভাবিক। এটা কি হলো? স্বাভাবিক এবং নিম্ন। স্বাভাবিক এবং নিম্ন। তোমরা তো যারা অবশ্যই গান চর্চা করো, তোমরা দেখবা এইভাবে পড়ো, সা, রে, তারপরে এটা আসছে, এটা আসছে, রাইট। তার মানে এটা পড়তেই হবে তোমাকে, এই চকটা। তুমি এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দাও, এখান থেকে একটা কোশ্চেন থাকে 100%। এই চকটাতে একটা কোশ্চেন থাকে। মৌলিক স্বরধ্বনির যে 7টি, এই 7টি থেকে একটা কোশ্চেন থাকে। একটু এই জন্য এটা একটু মাথা রাখবে, এটা বোঝার চেষ্টা করবা। আমি আবার বলছি, মৌলিক স্বরধ্বনি হলো 7টি। 7টা কী কী? 7টা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রসৃত, একটা গোলাকৃত, একটা প্রসৃত, একটা গোলাকৃত, একটা স্বাভাবিক। প্রসৃত মানে হচ্ছে টান হবে, যেমন ই, এ, এ। আর গোলাকৃত মানে হচ্ছে গোল হবে, যেমন উ, ও, অ। আর স্বাভাবিক হলো আ। এটাকে আবার বলছি কিভাবে? 3 ভাবে হয়, উচ্চ, উচ্চ মধ্য এবং নিম্ন মধ্য এবং নিম্ন। খেয়াল করো, উচ্চ হলো ই, এ, এ।
ই উচ্চ, এ উচ্চ মধ্য, এটা নিম্ন মধ্য। ঠিক সেম উ, ও, অ উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। আর যেটা আ আছে এটা স্বাভাবিক এবং নিম্ন। আশা করি তোমরা এই 7টি মৌলিক স্বরধ্বনির যে উচ্চারণের স্থান, যে ধ্বনিটা ব্যবহৃত হয়েছে, কোথা থেকে কিভাবে আসছে তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা আমার চলে আছে তারপরে নেক্সট মৌলিক স্বরধ্বনি শেষ আমাদের। আমরা আবার দেখলাম যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনি কয়টি বলো তো? যৌগিক স্বর কয়টি? 2টি। তোমরা সবাই পারবা এটা, একটা ওই, একটা হচ্ছে ও, এটা পারবা। ওকে, যৌগিক স্বর কয়টি বলো তো? 2টি, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, বাস, এটা সমস্যা হবে না তোমাদের। আর যৌগিক স্বর আরেকটা নাম বলা হয়, যৌগিক স্বর যার নাম সেটাকে বলা হয় যুগ্ম স্বর। যৌগিক স্বরকে বলা হয় সান্ধ্যক্ষর, যুগ্ম স্বর বলা হয়, সান্ধ্যক্ষর বলা হয়, রাইট? তাহলে আমরা সেটা পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার দেখি স্বরবর্ণ গেল আমাদের ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা বলছিলাম আমি? 39টা। তার ভিতরে আমরা দেখব বর্গ আছে কয়টা? ক, চ, ট, ত, প। আচ্ছা বলো তো এখানে বর্গ আছে কয়টি? 5টি। ক, চ, ট, ত, প। বর্গ আছে কয়টি বলো তো? 5টি বর্গ। কয়টি বর্গ আছে? 5টি। কি কি? ক, চ, ট, ত, প। কি কি বলো তো? ক, চ, ট, ত, প। বর্গ 5টা। এই 5টা বর্গের ভিতরে আবার 5টা করে বর্ণ আছে। কি কি? ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, প, ব, ভ, ম। এবার খেয়াল করে একটু এখানে, এই তো সবাই দিকে তাকাবা। যেমন ক, চ, ট, থ, প বর্গ হলো 5টা। প্রত্যেকটা বর্গের ভিতরে 5টি করে বর্ণ আছে। কয়টা করে? 5টা। কয়টা করে? 5টা। এই যে 5টা, 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 5 5 25। তার মানে এই ক থেকে এই ম পর্যন্ত 5 5 25, ক থেকে ম পর্যন্ত এই 25টাকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। কি বলা হয় বলো তো? স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। বলো স্পর্শ বর্ণ যার নাম, স্পৃষ্ট ব্যঞ্জন তার নাম। এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। আবার বলছি, ক, চ, ট, ত, প এখানে বর্গ হলো 5টি। এই 5টির ভিতরে 5টা করে বর্ণ আছে। ক বর্গতে 5টা, চ 5টা, ট বর্গতে 5টা, দ বর্গতে 5টা, প বর্গতে 5টা। টোটাল কটা? 25টা। এই 25টাকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। হ্যাঁ, প্রত্যেকটা আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে। কি কি? একটা হচ্ছে অঘোষ, আরটা হচ্ছে ঘোষ। প্রথম 2টা হচ্ছে কি? অঘোষ। এই 2টা কি বলতো? অঘোষ। অঘোষ, তারপর হচ্ছে কি? ঘোষ। ওকে, অঘোষ মানে হলো কি জানো? কণ্ঠের কম্পনটা একটু অল্প হবে। যেমন কিভাবে? ক, খ, ঘ, ঘ, ও। কণ্ঠের কম্পন বেশি হবে যেটা, ঘোষ হবে সেটা, অল্প হবে যেটা, অঘোষ হবে সেটা। যদি তোমরা বাসায় অর্থাৎ আগে পড়েছো না, তোমরা করছো এভাবে করছো যে প্রথম 2টা অঘোষ, পরে 3টা ঘোষ, এভাবে পড়াশোনা করছো, রাইট? যাই হোক, সেটা পড়তে পারো অথবা এভাবে পড়তে পারো। যদি কণ্ঠের কম্পনটা অল্প থাকে সেটা হচ্ছে অঘোষ, আর যদি বেশি থাকে তাহলে সেটা হবে কি? ঘোষ। আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার শুধু তাই না, আমরা যদি এভাবে বলি যে এরপর আরও সামনে আছে কি? অল্প প্রাণ, মহাপ্রাণ। যেমন এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ, এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ। কীভাবে অল্প প্রাণ, কীভাবে মহাপ্রাণ? একটু প্র্যাকটিসে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আমরা একটু খেয়াল করি। দেখো, অল্প প্রাণ মানে বাতাস হবে না, মহাপ্রাণ মানে বাতাস হবে, রাইট? আমরা দেখি আবার বাতাস হয় কিনা একটু খেয়াল করো। দেখি, ট ট বাতাস হয় নাই, তার নাম হচ্ছে অল্প প্রাণ। যদি বলি ঠ ঠ বাতাস হয়েছে, তাহলে সেটা হলো মহাপ্রাণ। তাহলে বাতাস হবে যেটা মহাপ্রাণ সেটা, বাতাস হবে না যেটা অল্প প্রাণ সেটা। তাহলে আমরা আর কয়েকটা বলি। দেখো, ট বাতাস হয় নাই, অল্প প্রাণ। ছ বাতাস হয়েছে মহাপ্রাণ। প অল্প প্রাণ। ফ মহাপ্রাণ। ব অল্প প্রাণ। ভ মহাপ্রাণ। আমরা প্র্যাকটিক্যালি পড়াশোনা করবো যে কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কী জন্য সেটা আমরা পড়তেছি, রাইট? আবার বলছি, বাতাস যেটা বাইর হয়নি সেটা অল্প প্রাণ হয়েছে, বাতাস হবে যেটা সেটা মহাপ্রাণ হয়েছে। প্র্যাকটিক্যালি পড়াশোনা করবো আমরা, মনে থাকবে। এমন যেন না হয় যে আমরা মুখস্থ পড়াশোনা করব। আমরা সারাদিনে
একটা টপিক পড়বো, সেটা বুঝে বুঝে পড়বো, মনে থাকবে আপনাদের? আচ্ছা, খেয়াল করেন, অঘোষ এবং ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ গেল, এটা হচ্ছে অল্প প্রাণ গেল, তারপরে হচ্ছে মহাপ্রাণ গেল, অল্প গেল, মহা গেল, রাইট। এই 5 নম্বরে কি আছে বেচারা? এই 5 নম্বরে যে আছে সে কি জানুন? কি সে কি বলতে পারবা? দেখে উচ্চারণ করি, ক খ গ গ অ কোত্থেকে আসছে? নাক থেকে। প প ব ব ব কোত্থেকে আসছে? নাক থেকে। তার মানে বর্গের 5 নাম্বার ও ইয় ন ন ম, এটা কোত্থেকে আসছে বলতো? ও ইয় ন ন ম, এটা আসছে নাসিক্য। তার মানে বর্গের 5 নাম্বারটা কি? নাসিক্য। বর্গের 5 নাম্বারটা কি তাহলে? নাসিক্য বর্ণ, রাইট। আসলে তুমি বুঝতে পেরেছ। ওকে, তার মানে আমরা প্রথম থেকে আবার বলছি, খেয়াল করো, বর্গ হলো, ব্যঞ্জন বর্ণ হলো 39টা, তার ভিতরে বর্গ হলো 25টা, সরি 5টা। 5টা কি কি? ক চ ট ত প। এই ক চ ট ত প বর্গের ভিতরে 5টা করে বর্ণ আছে। 5 5 25টা হয়েছে। টোটাল 25টাকে, অর্থাৎ ক থেকে এ ম পর্যন্ত 25টাকে বলা হয় স্পর্শ বা স্পষ্ট ব্যঞ্জন। এটা আবার 2 ভাগ হয়েছে, একটা অঘোষ হয়েছে, একটা ঘোষ হয়েছে। অঘোষ হলো কণ্ঠের কম্পনটা অল্প হবে, আর ঘোষ হলো কণ্ঠের কম্পনটা বেশি হবে। আরও 2 ভাগ হয়েছে, অল্প প্রাণ মহাপ্রাণ। বাতাস হবে না অল্প, বাতাস হবে মহা। আরও একটা হয়েছে, সেটা হচ্ছে যে বর্গের 5 নাম্বার, অর্থাৎ যেগুলো নাক থেকে আসছে, ও ইয় ন ন ম, এটা হলো নাসিক্য। এটা কি বর্ণ বলো তো? নাসিক্য বর্ণ। আসলে তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, তোমাদের আরেকটা সহজ করে দিচ্ছি। এই যে ক চ ট অথবা ক খ গ গ ম, এটা আসছে কোত্থেকে বলতে পারবা? একটু প্র্যাকটিক্যালি ভাবো তো, দেখি দেখি। ক খ গ আসছে কণ্ঠ থেকে, তার মানে ক বর্গ আসছে কোত্থেকে? কণ্ঠ। প্র্যাকটিক্যালে পড়াশোনা করছি, ক বর্গ আসছে হতে কণ্ঠ। এবার দেখি চ ছ উচ্চারণ করি, ক ক গেল কণ্ঠ, চ চ এখান থেকে আসে না, তাহলে দেখি চ ছ জ জ, জিহ্বাটা উচ্চারণ করো, খেয়াল করো, জিহ্বাটা লাগছে তালুর সাথে। উপরে যে তালু আসে না তোমাদের, এই তালুর সাথে দেখো চ চ জ, জিহ্বা লাগছে কোথায়? তালুর সাথে। আমি এটা হচ্ছে তালব্য। এটা কি বলতো? তালব্য। আর একটু সামনে আসি, শুরুটা করছি আমরা কি? কণ্ঠ দিয়ে, তাহলে লাগছে তালের ভিতরে। আর একটু সামনে আসি, আসার পর পুরো মাঝখান বরাবর দেখবে এখন কি আছে, তাহলে কি? ট ঠ ড ড, তাহলে জিহ্বা লাগছে কোথায়? মূর্ধা, মানে মাঝখান বরাবর। এটা কি হবে? মূর্ধা। তাহলে ট বর্গ মানে হচ্ছে কোত্থেকে আসছে বলতো? মূর্ধা বর্ণ। ট বর্গ মানে কি বলতো? মূর্ধা বর্ণ, রাইট। আর একটু সামনে যাও, বলো, উচ্চারণ করো, ত থ দ ধ, ত থ দ ধ দন্তান্ন। তারপরে ত, এই যে জিহ্বা, জিহ্বা লাগছে কোথায়? দন্তে। তা থা দ, জিহ্বা লাগছে কোথায় বলতো? দন্ত, রাইট। তার মানে এটা দন্ত বর্ণ। আসছে কোত্থেকে বলতো? দন্ত। তার মানে ত বর্গ আসছে কোত্থেকে? দন্ত থেকে। তো প বর্গ দেখি তো আমরা, প প ব ব ম, লাগছে কোথায়? ঠোঁটে। তো ঠোঁট যেটা, সেটার নাম কি বলতো? ওষ্ঠ। ঠোঁট যেটা, সেটার নাম কি বলতো? ওষ্ঠ। ওষ্ঠ বর্ণ, রাইট। আচ্ছা, তার মানে বর্গ হলো 5টা, কচ টত প। এই কচ টত প প্রতিটা বর্গ আসে কোত্থেকে? একটু খেয়াল করি। কণ্ঠ, ক বর্গ আসছে কণ্ঠ, চ বর্গ আসছে তালব্য, ট বর্গ আসছে মূর্ধা, ত বর্গ আসছে দন্ত, প বর্গ আসছে কি? ওষ্ঠ। তোমরা আরও পারবা, বিশেষ করে আপুরা, তোমরা লিপস্টিক দিয়ে কী করবা? প প ব ব ম, মানে ওষ্ঠ বর্ণ করেছো। কী বর্ণ করেছো? ওষ্ঠ বর্ণ, রাইট। তার মানে ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ মানে কি? ঠোঁট। তাহলে শুরুটা হচ্ছে কোথায়? কণ্ঠ, শেষটা হচ্ছে কোথায়? ওষ্ঠ। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন সেটা মুছে ফেলবো। তার মানে তোমরা এইটা থেকে একটা কোশ্চেন আসে তোমাদের, একটু মাথা রাখবে এগুলো, হ্যাঁ? কোনটা কোন জায়গা থেকে আসছে, কি আসছে, এটা বেসিকটা তোমাদের এখন পড়ালাম। ওকে, আরও আছে বিস্তারিত যা আছে তোমাদের, সেগুলো তোমরা লেকচার শিট থেকে দেখে নেবে অবশ্যই। লেকচার শিট অথবা বই যেটাই পড়ো না কেন, তোমরা অবশ্যই দেখে নেবা, ঠিক আছে? ওখানে অবশ্যই অ্যাভেলেবেলভাবে আর সুন্দর করেভাবে আছে, আরও বিস্তারিতভাবে দেওয়া আছে, দেখে নেবে এটা। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ধ্বনি বা বর্ণপ্রকরণ। আমাদেরটা শেষ টপিক চলে গেল আমাদেরটা। তারপর আমাদের সন্ধি, আমাদের নেক্সট টপিকটা হয়ে গেল তো সন্ধি। আচ্ছা, সন্ধি। সন্ধি পড়ার আগে আমরা অবশ্যই ধ্বনি বা বর্ণ যে টপিকসটা পড়ছি সেটা সম্পর্কে একটু সামারাইজ করব। প্রস্তুত সবাই? একটু খেয়াল করো। ধ্বনি বা বর্ণপ্রকরণ এটা আলোচনা হয়েছে ধ্বনিতত্ত্ব থেকে। এই ধ্বনিতত্ত্ব থেকে আলোচিত হয়েছে, কিন্তু এই ধ্বনিটা অথবা বর্ণ হলো টোটাল 50টা, আর বর্ণমালা হলো টোটাল 1টা। কারণ যেটা কথা বলি আমরা বাংলায়, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা 1টি, আর বর্ণ হলো 50টি।
এই 50টি বর্ণকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। সেটা কী হয়েছে, দুইটা বর্ণ, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো 11টি, ব্যঞ্জন বর্ণ হলো 39টি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন 39, টোটাল 50টা। এই 50টার ভিতরে অর্ধমাত্রা আছে, মাত্রাহীন আছে, মাত্রা সহ আছে। সেটা কি, 8 সমস্ত 10/32, 8টা হলো অর্ধমাত্রা, 10টা হলো মাত্রাহীন এবং 32টা হলো মাত্রাযুক্ত অর্থাৎ পূর্ণ মাত্রা। আর একটু সামনে যাই, তারপর আমরা খেয়াল করব স্বরবর্ণ 11টির ভিতরে সংক্ষিপ্ত রূপ আছে কার আছে কয়টি, 10টিতে, একটাতে নেই, সেটা হচ্ছে কি অ, এটাকে বলা হয় নীলিন বর্ণ। এরপর আরও যাই, ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি ফলা, ফলা আছে কয়টি, 6টি, রাইট। এবার আরেকটু সামনে যাই, গিয়ে দেখলাম আমরা ওখানে কি স্বরবর্ণ গেল, মৌলিক স্বরধ্বনি হলো 7টি, কি কি, প্রস্তুত, গোলাকৃত, স্বাভাবিক। প্রস্তুত মানে টান হবে ই এ এ, গোলাকৃত মানে গোল হবে উ ও অ, স্বাভাবিক হয়েছে একটা, সেটা হচ্ছে আ, এটাকে বলা হয় নিম্ন। তোমরা অবশ্যই পড়ছো উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, এবং শেষে যেটা আ, এটা হচ্ছে নিম্ন। ওকে, মিলাই দেখছো একটু, রাইট। আর সামনে যাই, আমরা সামনে দেখি আমরা কি আছে। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ গেল, স্বরবর্ণ গেল। স্বরবর্ণ আরও দুইটা আছে, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। যৌগিক স্বর বর্ণ হলো দুইটা, একটা ওই একটা ও। এটাকে যুগ্ম স্বর বলা হয়, আবার সান্ধ্যক্ষর বলা হয়। এরপরে যাচ্ছি আমরা সামনে, যাই দেখলাম ব্যঞ্জন। আচ্ছা, ব্যঞ্জন 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 39টা, তার ভিতরে স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন আছে কয়টা, 25টা। সেটা কি কি, তার আগে জানতে হবে বর্গ আছে কয়টা, 5টা, ক চ ট ত প। এই 5টা বর্গতে, ক বর্গতে 5টা, 5টা 5 × 25টা, টোটাল 25টাকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। এই স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন হলো ক থেকে ম পর্যন্ত, টোটাল 25টাকে বলে স্পর্শ ব্যঞ্জন। প্রতিটা দুই প্রকার, একটা অঘোষ একটা ঘোষ। অঘোষ হচ্ছে কণ্ঠকম্বল অল্প হবে, আর ঘোষ হলো বেশি হবে। আবার দুই প্রকার, অল্প প্রাণ, মহাপ্রাণ। বাতাস না হলে সেটা অল্প, বাতাস হলে সেটা মহাপ্রাণ। আবার বর্গের 5 নাম্বার, অর্থাৎ কি কি, ও ইয় ন ন ম, নাক থেকে আসে, নাসিক্য বর্ণ বলা হয়। প্রত্যেকটা বর্গ কোত্থেকে আসে দেখি তো আমরা, ক খ গণ্ঠ, ক ক চ, চ হচ্ছে তালব্য, ট ট হলে মূর্ধা, ত হলে দন্ত, প হলে ওষ্ঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও বিস্তারিত যা আছে তোমরা পড়ে নেবা। ওকে, আমরা এবার নেক্সট টপিকে চলে যাব। ব্যাকরণ আলোচ্য বিষয় প্রথমে গেল ধ্বনি তত্ত্ব থেকে, ধ্বনি শেষ, এবার সন্ধি। মনে আছে তোমাদের, ধ্বনি ও সন্ধি, মূর্ধান্য ও মূর্ধান্যস এর বন্ধু, মনে আছে? আমরা এখন পড়বো ধ্বনিত্ব শেষ, আমরা এখন সন্ধি পড়বো। কি পড়বো আমরা? সন্ধি, রাইট। সবাই সন্ধি আমরা লিখবো, দ্রুত সবাই সন্ধিটা লিখে নাও একটু। তাহলে সন্ধিটা কি? সন্ধিটা একদম সহজ, তোমরা যেটাকে কঠিন মনে করো সেটাকে একদম সহজ। একটু মনোযোগী হও, একটু খেয়াল করো, দেখবে যে সন্ধি কত সহজ, এটা নিজে ভাবতে পারবে না। আর সন্ধি মানে কি? মিলন। আচ্ছা, পরীক্ষা কি কখনো কোশ্চেন আছে যে সন্ধি মিলন করো? না, পরীক্ষা কোশ্চেন আছে সন্ধিটাকে বিচ্ছেদ করো, আলাদা করো, ব্রেকআপ করো। মানে সন্ধি আছে এটাকে, তুমি সেটাকে ব্রেকআপ করবা। বুঝতে পেরেছো? যেমন ব্যাকরণ ছিল, এটা তুমি কী করছো? ব্রেকআপ করছো। ব্রেকআপ করে বিচ্ছেদ করছো, কী হয়েছে? বি যোগ আকরণ। আমরা এখন সন্ধিগুলো বিচ্ছেদ করবো, আলাদা করবো। তার আগে আমরা একটু সবসময় অন্যভাবে পড়ার চেষ্টা করবো পড়াশোনাটাকে। এটা কি, আমরা আগে উদাহরণ দেখবো, কারণ পরীক্ষায় উদাহরণ আসে, পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ আগে আসে না, আসে কি উদাহরণ। তা আমরা উদাহরণ দেখে দেখে আমরা বাইর করবো যে এটা কেন ব্রেকআপ হয়েছে, কী জন্য ব্রেকআপ হয়েছে, বাস। এবারে খেয়াল করো তাহলে উদাহরণটা কি। উদাহরণটা জানার আগে জানতে হবে তোমার ব্যাকরণ সন্ধি হচ্ছে 3টা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, স্বরসন্ধিটা কি? স্বরসন্ধি তুমি লিখবা স্বর প্লাস স্বর। আচ্ছা, স্বর প্লাস স্বর, যদি স্বর প্লাস স্বর, স্বরের সাথে যদি স্বরের মিলন হয় সেটা হয়ে যাবে স্বরসন্ধি। ওকে, আর ব্যঞ্জন সন্ধিতে তোমরা কি জানো? ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, আবার কি হবে? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ওকে, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি থেকে নিয়ম, সিস্টেম, এভাবে হয়। স্বরসন্ধিটা কি হয়? স্বর প্লাস স্বর। আচ্ছা, স্বরসন্ধির আমরা কিছু উদাহরণ দেবো, উদাহরণগুলো তোমরা আগে লিখবা। কি কি? 1 নম্বরে শুভেচ্ছা,
শুভেচ্ছা, এটা কালি কম আসছে মেবি। এটা আমার কি হবে? শুভেচ্ছা। উদাহরণগুলো আগে লেখো, তারপর বিস্তারিত বলছি। জনৈক হিতোপদেশ বনৌষধি ইত্যাদি তারপরে হলো বনৌষধি ইত্যাদি, তারপরে আছে তন্নি। ওকে, শুভেচ্ছা, এটা একটু খেয়াল করো। শুভেচ্ছা, এখানে শুভেচ্ছা, এখানে মাঝখানে কে আছে বলো তো? মাঝখানে কি একটা স্বর আছে? স্বর আছে, এটা কি? শুভে, এখানে এ আছে, মাঝখানে কে আছে? এ। যেখানে এ আছে ওখানে ব্রেকআপ। তাহলে ব্রেকআপটা হচ্ছে কার কারণে বলো তো? এর কারণে। তার মানে শুভেচ্ছা, এখানে এর কারণে ব্রেকআপ হয়েছে, তার মানে এর কারণে। এটা আসলে যেখানে, সেটা আলাদা হয়ে গেছে। কি হয়েছে? একটা হচ্ছে শুভে, একটা হচ্ছে চা। আবার বলছি, শুভেচ্ছা এ থাকার কারণে সেটা এখন আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে শুভে, একটা হচ্ছে চা। একটা হচ্ছে শুভে, একটা হচ্ছে কি বলতো? চা। তাহলে শুভেচ্ছা এ থাকার কারণে শুভে আলাদা এবং চা আলাদা হয়ে গেছে। বাস। এবার দেখো এ থাকলে কি হবে? এ সূত্র তাহলে বাইর করো তুমি। যার কারণে ব্রেকআপটা হয়েছে তুমি তার সূত্র বাইর করবা। কার কারণে হয়েছে? একটা শুভে, একটা চা। দেখো খেয়াল করে, আলাদা হয়ে যাওয়ার পরে তার শুভে কি কোনো অর্থ আসে? চা কি কোনো অর্থ আসে? একদম আসে না। এই জন্য এটাকে অর্থবহুল করতে হবে, তার জন্য সূত্র লাগবে। কার সূত্র? এ সূত্র। তো ব্রেকআপ হচ্ছে কার কারণে? এর কারণে। তাহলে এ থাকলে কি হবে? অ অথবা আ প্লাস রশ্মি অথবা দীর্ঘে। বাস। তার মানে এ থাকবে যেখানে, অ অথবা আ প্লাস ই হবে সেখানে। সূত্র তাহলে কি? এ থাকবে যেখানে, অ অথবা আ প্লাস ই হবে সেখানে। তার মানে শুভেচ্ছা, তাহলে আমরা এটা শুভেচ্ছা, এখানে কি হবে? এ হয়েছে। তার মানে শুভে, এটা কি? শুভে আছে। বলো, এটা কি শুভ হবে নাকি শুভা হবে? শুভে আছে, মানে এটা কি এই পাশে আসলে এটা কি সূত্র প্রয়োগ করো, তাহলে কি হবে? শুভ নাকি শুভা? শুভ হবে, রাইট। কি হবে? শুভ। অ হবে, কি হবে? অ। আর শুভা তো অর্থ আসে না, অর্থ আসে কি? শুভ। তাহলে অ হয়েছে। প্লাসের প্লাস, এখানে কি আছে? ই। ই, এখানে কি বাকি ছিল বলো তো? চা। এই চাটা এখানে বসাই দাও। তো শুভ যোগ ইচ্ছা। শুভ এখানে অ আসে, ইচ্ছার এখানে ই আসে। ইচ্ছা মানে কি রস্বীকার না দীর্ঘিকার? অবশ্যই রস্বীকার দিয়ে। তাহলে ইচ্ছা, তো শুভ অ আসে, ইচ্ছার ই আসছে। তো স্বর প্লাস স্বর হয়েছে কি হয় নাই? হয়েছে। কোন সন্ধি পড়তেছি আমরা? স্বর সন্ধি। আচ্ছা, তোমরা পাইছো সবাই, বুঝতে পারছো? আবার বলছি, স্বর প্লাস স্বর আছে, স্বর প্লাস স্বর হয়েছে, এবার স্বর সন্ধি। কি সন্ধি? স্বর। ঠিক সেম একই নিয়ম। আর একটা নিয়ম খেয়াল করি, উদাহরণটাকে দেখো। জনৈক, এখানে মাঝখানে ওই আছে, যেখানে ওই আছে ওখানে আলাদা করছে। তা আলাদা হয়েছে কি জন্য বলো তো? ওয়ের কারণে। তাহলে ওই সূত্র তাহলে কি হবে? ওই। তাহলে ওই থাকলে কি হবে? অ অথবা আ প্লাস এ অথবা ওই। তাই বলো, যদি ওই থাকে তাহলে কি হবে? অ অথবা আ প্লাস এ ওই হবে। আবার বল, যদি ওই থাকে তাহলে অ অথবা আ প্লাস এ ওই। এবার দেখো, জনই আছে, ওই আছে, তার মানে এটা কি জন হবে নাকি জনা হবে? বলতো জনগণ অর্থ হয় নাকি জনাগণ অর্থ হয়? জনগণ হয়, তাহলে জন হবে, জনা হবে না। তাহলে জনই, এটা হবে কি? জন। এটা কি হবে বলতো? জন হবে, তাহলে অ হবে। এবার দেখো, এখানে প্লাস আছে, প্লাসের প্লাস, এখানে প্রথমটা কি আছে? এ। প্রথমটা কি আছে এখানে? এ, রাইট। এখানে কি বাকি ছিল বলো তো? ক। এই যে কটা বাকি আছে, কটা এখানে বসালে তুমি। তো কি হয়েছে বলো তো? জন এর অ, একের এ, তার মানে স্বর প্লাস স্বর। আবার বলছি, খেয়াল করো, স্বর প্লাস স্বর হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে কি সন্ধি বলো তো? স্বর সন্ধি। তো স্বর প্লাস স্বর যেটা স্বর সন্ধি হবে সেইটা। তাহলে আমরা ইতিমধ্যে দুটো সূত্র পড়ে ফেললাম। নাম্বার 1, যদি এ থাকে অ অথবা আ প্লাস ই, আর ওই থাকে যদি, তাহলে অ অথবা আ প্লাস এ ওই। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলে যাচ্ছে আমরা হিতোপদেশ। হিতোপদেশ বলো তো, মাঝখানে কি কোনো স্বর আছে কি নাই? হিতোপদেশ, মাঝখানে কি কোনো স্বর আছে কি নাই? আছে, রাইট। সেটা কি? ও। হিত ও। তার মানে ব্রেকআপটা অর্থাৎ বিচ্ছেদ হয়েছে কার কারণে বলো তো? ও এর কারণে। তাহলে ও, তাহলে আমরা ও এর সূত্রে বলবো। ও থাকলে কি হবে? ও অথবা আ প্লাস রস্যাউ অথবা দীর্ঘাউ, এটা হবে।
তার সূত্রটা খেয়াল করো, যদি ও থাকে মাঝখানে, হিত পদেশ মাঝখানে ও আছে, যদি ও থাকে তাহলে কি হবে, অ অথবা আ প্লাস, এই সূত্র এটা, অ অথবা আ প্লাস রস্যা অথবা দীর্ঘ, অ অথবা আ প্লাস রস্যা অথবা দীর্ঘ হয়েছে। এবার বলো হিত, এটা কি হিত হবে নাকি হিতা হবে? বলো এটা কি হিত হবে নাকি হিতা হবে? রাইট, এটা হিত, হিত অ হয়েছে। এরপর এখানে প্লাসের প্লাস, এটা অ হয়েছে, কি হয়েছে অ, তো এখানে প্লাসের প্লাস দিলাম, এখানে কি আছে বলো তো উ, এই উটা বসাইলাম, এখানে কি বাকি আছে পদেশ, এই পদেশটা এখানে টেনে এখানে বসাই দাও, তো কি হয়েছে হিত যোগ উপদেশ, হিত এখানে ও আসছে, প্লাসের প্লাস আসছে, এখানে উ আসছে, এখানে কি বাকি ছিল, এখানে বাকি যেটা ছিল পদেশ এটা এখানে বসাই দিলাম, তো হিত অ উপদেশের উ, স্বর প্লাস স্বর, কি সন্ধি পড়তেছি, স্বর সন্ধি, কি সন্ধি বলো তো, স্বর সন্ধি পড়ছি, রাইট। এবার দেখো সেম নিয়ম আরেকটা, বনৌষধি, একই টাইপের সবগুলো, বনৌষধি মাঝখানে কি কোনো স্বর আছে? আছে, সেটা হচ্ছে কি বন ও আছে, তাহলে যেখানে ও আছে ওখানে ব্রেকআপ, তো ব্রেকআপ আছে কার কারণে, ও এর কারণে, তো ও থাকলে কি হয় বলো তো, তাহলে ও থাকলে অ অথবা আ প্লাস ও অথবা ও, সূত্র তাহলে কি হয়েছে, ও থাকবে যেখানে ও অথবা আ প্লাস ও হবে সেখানে, তো ও থাকলে কি হবে অ অথবা আ প্লাস ও। এবার বলো বনৌষধি, এটা কি বন, এটা কি অ হবে না আ হবে? এটা কি বন হবে নাকি বনা হবে? এটা কি বন জঙ্গল হয় নাকি বনা জঙ্গল? অবশ্যই বন, তাহলে বন অর্থ আসছে, তাহলে কি হবে বন, অ আসছে, অ প্লাসের প্লাস, এখানে প্রথমটা কি আছে ও, এখানে কি আছে বলো তো বাকি সধি, ও সধি, ওকে, প্রথমটা ও আসছে, এখানে প্রথমটা কি আছে ও আসছে, বুঝতে পারছো? আর ওষুধি এসে বনাজি যেটা হয় এটাকে ওষুধি বলা হয়, ওষুধি, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো তোমরা, এই চারটা আমি পড়াইছি, এই চারটা একটু একবার বলছি, একটু রিপিট করছি, একটু খেয়াল করো। স্বর প্লাস স্বর হলে সেটা স্বরসন্ধি, আর যদি মাঝখানে এ থাকে তাহলে অ অথবা আ প্লাস ই হবে, যদি মাঝখানে ওই থাকে তাহলে অ অথবা আ প্লাস এ ওই, আর যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস উ হবে, আর যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস ও ও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। এবার আমরা চলে যাচ্ছি এই চারটা সবাই পারবা, এই চারটা, এ থাকলে এই দেখো মাঝখানে এ আসছে তাহলে অ অথবা আ প্লাস ই, যদি ওই থাকে মাঝখানে ওই আসছে তাহলে অ অথবা আ প্লাস এ ওই, যদি হিত ও আসছে ও থাকলে অ অথবা আ প্লাস ও ও, বনৌ ও আসছে তার মানে কি হবে অ অথবা আ প্লাস ও ও। এই চারটা বুঝতে আশা করি, যদি চারটা বুঝতে দাও তাহলে চারটা মুছে ফেললাম, আশা করি তারা বুঝতে পারছো। এরপরে দেখো ইত্যাদি, 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 আমরা একটু আগে পড়ছিলাম যে ব্যাকরণ শব্দের অর্থ বি যোগ আকরণ, মানে জফলা থাকলে রস্বীকার হবে, মনে আছে তোমাদের? ঠিক ইত্যাদি, এখানে জফলা আছে, তো জফলা থাকবে যেখানে রস্বীকার হবে সেখানে, মানে ব্যাপারটা সে কীরকম জানো, জ অথবা জফলা থাকলে দুইটা একসাথে দেবা, একই জিনিসটা একই, জ অথবা জফলা থাকলে সেটা রস্বীকার হবে, তো ইত্যাদি জফলা আছে কি নাই? আছে, তো জফলা কেটে কী দিব এখানে রস্বীকার, কী হবে ইতি, কী হবে ইতি, তো বাকি আছে কি আদি, ইতি যোগ আদি, কী হবে বলো তো ইতি যোগ আদি। আবার বলছি খেয়াল করো, জফলা থাকলে কী হবে রস্বীকার হবে, অত্যন্ত, জফলা আছে কি নাই? আছে, তাহলে কী হবে জফলা কেটে দাও, তাহলে কি জফলার পরিবর্তে কী হবে রস্বীকার হবে, রস্বীকার এখানে বসাই দাও অতি, তো যার কেউ না তার কে আছে অ আছে, কে আছে অ, অটা নীলিন চলে গেছে, কে এসে রেখে আছে কাকে অকে, তো অতি যোগ অন্ত, অতি যোগ অন্ত, বুঝতে পেরেছ? জফলা থাকলে রস্বীকার, বফলা থাকলে রস্যকার হবে, তন্নি বফলা আছে কি নাই? আছে, তন্নি নন এসে বফলা আছে, তাহলে কি হবে রস্যকার, তাহলে লিখো বফলা থাকলে কী হবে রস্যকার হবে, তন্নি নন এসে তাহলে কি হবে তনু হবে, কী হবে তনু, তনু যোগ ই যা আছে তাই হবে, তনু কেন হয়েছে কারণ বফলা আছে তাই, বফলা থাকবে যেখানে রস্যকার হবে সেখানে, বফলা থাকবে যেখানে রস্যকার হবে সেখানে, জফলা থাকবে যেখানে ঋষিকার হবে সেখানে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি বফলা দিয়ে, স্বাগত, স্বাগত কী হবে বফলা কী হবে সু, বাকি আছে কি আগত, সুযোগ আগত, তার সাথে তোমরা যেটা বুঝতে পারছো। তাই বলো জফলা থাকবে যেখানে রস্যকার হবে সেখানে, বফলা থাকবে যেখানে রস্যকার হবে সেখানে, বাস। আরেকটা দেখি উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো রাজর্ষি, আচ্ছা বলতো রাজর্ষি তোমরা এটা করতে পারবা? তোমরা বললাম জানি বলবা রাজযোগ ঋষি, এটা
এটা ভুল। আচ্ছা, রাজর্ষি এখানে একটা অর আছে, দেখো তো। সপ্তর্ষি এখানে একটা অর আছে, আছে কি না? আছে। দেবর্ষি এখানে একটা অর আছে, অর আছে। তৃষ্ণার্ত এখানে একটা আর আছে, ক্ষুধার্ত এখানে একটা আর আছে। তখন যদি অর অথবা আর থাকে তাহলে সূত্র কি হবে জানো? অ অথবা আ প্লাস রি হবে, এটা হবে। যদি অর অথবা আর থাকে তাহলে সূত্র হবে কি জানো? অ অথবা আ প্লাস রি হবে। যেমন রাজর্ষি এখানে অর আছে, রাজর্ষি এখানে একটা অর আছে, তাহলে কি হবে? রাজও হবে নাকি রাজা হবে? রাজা হবে। রাজও কি অর্থ আসবে? আর যদি রাজ বলো তাহলে তো হসন্ত, তাহলে তাহলে তো স্বরসন্ধি হবে না, ব্যঞ্জনসন্ধি হয়ে যাবে হসন্ত হলে। যেটা স্বরসন্ধি, তাহলে অ অথবা আ। রাজও অর্থ হয় না, রাজা অর্থ হয়, তাহলে রাজা হয়েছে, আ হয়েছে, রাইট। প্লাসের প্লাস এখানে কি আছে বলো তো? রি। এখানে কি ছিল বলতো? সি। এই সিটা এখানে বসাই দাও, এই যে সিট আছে এখানে বসাই দিলাম। তার মানে সূত্র হয়েছে আ, সূত্র হয়েছে রি। স্বর প্লাস স্বর, কোন সন্ধি? স্বর সন্ধি, রাইট। এখানে যে সিটা আছে সিটা এখানে বসাই দিলাম। তার মানে রাজা যোগ ঋষি, রাজা যোগ ঋষি। সে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করে আমরা করতে দেখি তো। তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত কি হবে? তৃষ্ণার্ত, এখানে আর্ত আছে, কি আছে? তৃষ্ণার্ত, এই যে আ এবং র, আ এবং র, তৃষ্ণার আর আছে কি না? আছে। তো আর, এই আর মুছে ফেলো, সূত্র তাহলে কি হবে? অ অথবা আ প্লাস রি হবে। তো তৃষ্ণ হবে, তৃষ্ণা হবে, তৃষ্ণা, এই যে আ বসাইলাম, ওকে। প্লাসের প্লাস এখানে কি আছে? রি আছে, রি বসাই, ত আছে কি না? আছে, তটা এখানে বসাই দাও। তো তৃষ্ণা যোগ ঋত। আসলে বুঝতে পেরেছিলাম আমরা, সন্ধি একদম সহজ, এতটা সহজ, পানির মতো সহজ, ঠিক আছে? এত কঠিন করার কিছু নেই, ঠিক, ওকে। এরপরে আমরা স্বরসন্ধির আর কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ, এক একটা উদাহরণ মানে হলো এক একটা সূত্র। এই উদাহরণগুলো একটা ভালো করে ফলো করতে হবে, ওকে। নায়ক, চয়ন, গবাদি, ভাবুক, ওকে। খেয়াল করো, নায়ক, এখন নায়কের এখানে আয় আছে কি না? আছে। খেয়াল করো, নায়কের এখানে নাই আয়, এখানে আয় আছে, তাহলে আয় থাকবে যেখানে ওই হবে সেখানে। কিভাবে? নায়ক এখানে আয় আছে, এই যে আয় আছে, তো আয় থাকবে যেখানে ওই হবে সেখানে। আগে আমরা লিখি সূত্রটা, তারপর বলছি। চয়ন, চয়ের সাথে একটা অ অন্তস্থীয়, অয়, অয় আছে, অয় থাকলে কি হবে? এ হবে। গব, অব আছে, অব তাহলে কি হবে? ও হবে। ভাব মানে ভাবুক, আব, ভাব, আব মানে আব আছে, আব তাহলে কি হবে? ও হবে, ওকে। এই নিয়মটাকে লিখতে হবে তোমাদেরকে একটু কষ্ট করে। আমরা এগুলো যা পড়াচ্ছি এখন স্বরসন্ধি পড়াচ্ছি, আমরা এখনও ব্যঞ্জনসন্ধিতে যাইনি। স্বরসন্ধিগুলো একটু ভালো করে শেষ করি আমরা, হ্যাঁ, ওকে। তো আবার খেয়াল করছি আমরা, নায়ক এখানে বলো, আয় থাকবে যেখানে ওই হবে সেখানে, অয় থাকবে যেখানে এ হবে সেখানে, অব থাকবে যেখানে ও হবে সেখানে, আপ থাকবে যেখানে ও হবে সেখানে, ওকে। আবার দেখো, নায়ক এখানে আয় আছে, কি আছে এখানে? আয়। তাহলে আয়, বলো আয়, যদি তোমার যদি কেউ ভাবে আয়, তাহলে কি বলবা? ওই, কি বলবা? ওই। যাই হোক, এই আয়টা মুছে ফেললাম, আয় চলে গেছে, তাতে কি? নতুন একটা পেয়েছি, আয় চলে গেছে, তো কি হয়েছে? নতুন একটা, তার নাম হচ্ছে এ। আয় চলে গিয়ে কাকে রেখে গেছে? ওইকে, তাহলে হয়ে গেছে কি বলতো? নই। কি হয়েছে বলতো? নই। আয় চলে গেছে, রেখে গেছে কাকে? ওইকে। এখন আয় চলে যাওয়ার পর ন বাকি ছিল, নয়ের সাথে কার সম্পর্ক হয়েছে? ও এর সাথে, তার মানে নই। কি হয়েছে? নই। তো নই যোগ অক, নায়ক। যার কেউ না, তার কে আছে? অ আছে। যদি কেউ চলে যায়, রেখে যায় কাকে? অকে। নই যোগ অক। চয়ন, এখানে চয়ের সাথে একটা অ আছে কি নাই? আছে, রাইট। অন্তস্থীয় আছে, অয়, চয় অয়, তাহলে অয় থাকবে যেখানে এ হবে সেখানে। তো অয় কেটে ফেললাম, দেখো এই অয় মুছে ফেলছি, অয় চলে গেছে, বাস, অ অন্তস্থীয় শেষ। তো বাকি আছে কি? চ এবং ন। তো অয় চলে গেছে, তাতে কি? নতুন একটা পাইছে, তার নাম হয়েছে কি? এ। এটা এখানে এসে আবার চয়ের সাথে হয়েছে, তার মানে চে হয়েছে। কি হয়েছে বলো তো? চে। তো কী হয়েছে? চে যোগ অন, যার কেউ নেই তার অ আছে। গবাদি, দেখো গব, অব, গব, অব, এই গয়ের সাথে একটা অ আছে আর ব আছে এখানে, ব, মানে অব। তো অব এটা চলে গেছে, দেখো মুছে ফেলছি আমি, মুছে ফেললাম, চলে গেছে। তো রেখে গেছে কাকে? ওকে। তো ও আবার কি করছে? নতুন করে সম্পর্ক করছে কার সাথে? গয়ের সাথে, হয়ে গেছে কি? গো। কী আছে বলো তো? গো। তো বাকি আছে কি? প্লাসে প্লাস, বাকি আছে কি? আ। আচ্ছা, আকারটা কি তুমি এভাবে দিবা? সংক্ষিপ্ত রূপ দিবা? না, এ হতে পারে না। আকারটা বলছে তুমি কি দিবা? গো যোগ আদি, গো যোগ আদি দিবা।
ক্লিয়ার? তারপরে খেয়াল করো ভাবুক, এখানে ভাবুকের এখানে আব আছে কি না? আছে, এই আব, এই যে আব আছে, তো আব থাকবে যেখানে ও হবে সেখানে। আবার বলছি, বলো, আব থাকবে যেখানে ও হবে সেখানে। যেমন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আব, আমরা দেখবো যে এখন আপটা আসে কোথায়, একটু জাস্ট দুঃখিত। হ্যাঁ, আব, আব থাকলে কি হবে? ও হবে। যেমন দেখো আব, এই আবটা আমরা কি করলাম, এই আব, এই যে আ এবং ব এটা মুছে ফেললাম, মুছার পরে কি হয়েছে? ও হয়েছে। তো ওটা কার সাথে হয়েছে? ভয়ের সাথে। আর কি হয়েছে? ভৌ। কি হয়েছে বলো তো? ভৌ। এই যে দেখো ভৌ, ভয়ের সাথে ওটা আসছে, কি হয়েছে? ভৌ। তারপরে এই যে উটা আছে, তো উটা কি তুমি এরকম দিবা? উক, এটা কোন কথা? এটা কিরকম হয়? তো উ এর সংযুক্ত রূপ কি? উ। আর এটা আসলে উটা কি হবে? উ, রস্যাউ। তো ভৌ যোগ উক, ভৌ যোগ উক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার বলছি, আয় থাকলে কি হবে? ওই। অয় থাকলে কি হবে? এ। যদি অপ থাকে তাহলে ও, আর যদি আপ থাকে তাহলে ও। বুঝতে পেরেছ? স্বরসন্ধি আমাদের প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে। আর একটা আমরা পড়বো, সেটা হচ্ছে যে হিমালয়। হিমালয়, হিমালয়ের মাঝখানে একটা আ আছে, তাই না? স্বরসন্ধি, কি সন্ধি? স্বর। তা আয়, তাহলে আয়ের সূত্র তাহলে কি? যদি আ থাকে তাহলে সূত্র কি পড়বা? অ প্লাস অ, অ প্লাস আ প্লাস অ, আ প্লাস আ। তো কি বলো, হিমালয় এখানে আ আছে, তার মানে কি হবে? হিমা আটা অ প্লাস অ হবে, অ প্লাস আ হবে, আবার আ প্লাস অ হবে, অথবা আ প্লাস আ হবে। ক্লিয়ার? আবার বলছি, হিমালয়, এই যে আটা আছে, এই যে আ, এই আটা থাকার কারণে কি হবে? আটা থাকলে হতে পারে অ প্লাস ও, হতে পারে অ প্লাস আ, হতে পারে আ প্লাস ও, হতে পারে আ প্লাস আ, অ অ, অ আ, আ অ, আ আ। ক্লিয়ার? এবার দেখি আমরা তাহলে এই হিমালয় এটা কথা কি হতে পারে। তো হিমালয় এখানে একটা আ আছে, এই আটা থাকলে কি হবে? যে কোনো এই চারটার যে কোনো একটা আসবে। আমরা দেখি তাহলে কোনটা হয়। হিম, আচ্ছা বলো তো, হিম মানে হচ্ছে বরফ, বরফ খণ্ড। এটা কি হিম হবে নাকি হিমা হবে? হিমা হবে না, তাহলে হিম হবে। তাহলে হিম, এটা অ প্লাস অ আর অ প্লাস আ, এই প্রথম দুইটা যে কোনো একটা হবে, রাইট? তাহলে দেখি হিম, হিম বসাইলাম, প্লাসের প্লাস, তো হিম চলে গেছে, বাস। তো বাকি আছে কি? আ। এখন এই যে আ, এটা এই যে আ আছে এখানে, এই আয়ের সূত্র তো হয়েছে অ প্লাস ও, অ প্লাস আ, রাইট? তো বাকি আছে কি? তাহলে এই আ তো চলে গেছে, তাহলে আয়ের সূত্র হচ্ছে, তাহলে বাকি আছে কি? লয়। আচ্ছা বলো তো, এই লয় আছে, এখন কি অলয় হবে নাকি আলয় হবে? এখন কি অলয় নাকি আলয়? আলয় হবে, রাইট? কারণ আলয় অর্থে আসে, আলয়, অলয় আসে না। তাহলে হিমযুগ আলয়, তার সূত্র কোনটা হয়েছে? এটা অ প্লাস আ, ও প্লাস আ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার বলছি হিমালয়, এর ভিতরে একটা আ আছে, এই আয়ের সূত্র হলো চারটা, অ অ, অ আ, আ অ, আ আ। এখন হিমালয় এটা ভাঙলে হবে হিম যোগ আলয়, তার মানে অ প্লাস আ হয়েছে স্বর প্লাস স্বর, যেটা স্বরসন্ধি হবে সেইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্বরসন্ধি শেষ। স্বরসন্ধি যত নিয়ম আছে আমাদের সবগুলো শেষ করে ফেলছি আমরা ইনশাআল্লাহ। আমরা স্বরসন্ধি নিয়ম সব শেষ করেছি। আমরা কি এভাবে পড়বো? আগে আগে ভেঙে পড়বো, অ অ অ মিলে ই হয়, ই আ ও মিলে এ হয়, এভাবে পড়বো না। আমরা আগে উদাহরণ দেখব, তারপর আমরা সূত্র পড়বো। যদি এরকম হয় তাহলে আমরা উদাহরণগুলো একটু খেয়াল করো। আবার প্রথম থেকে বলছি, স্বরের সাথে স্বর হলে সেটা স্বরসন্ধি, আর যদি এ থাকে তাহলে অ অথবা আ প্লাস ই, আর যদি ওই থাকে তাহলে অথবা আ প্লাস এ ওই, আর যদি ও থাকে তাহলে অথবা আ প্লাস উ, আর যদি ও থাকে অথবা আ প্লাস ও ও। জফলা থাকবে যেখানে ঋষিকার হবে সেখানে, আর বফলা থাকবে যেখানে রস্যকার হবে সেখানে। অর অথবা আর থাকলে ও অথবা আ প্লাস রি হবে, আয় থাকলে ওই, অয় থাকলে এ, অপ থাকলে ও, আর আপ থাকলে ও হবে। যদি আ থাকে তাহলে অ প্লাস অ, অ প্লাস আ প্লাস অ, আ প্লাস আ। তো হিমালয় এটা হিমযোগ আলয়, মানে অ প্লাস আ। আশা করি আমাদের এগুলো ছিল আমাদের স্বরসন্ধি। স্বরসন্ধি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। এটা সব নিয়মের থেকে আসছে। যদি এবার বলি নিয়মের বাইরে কোনগুলো, এগুলো তো নিয়মের থেকে আসে, তা নিয়মের বাইরে। তবে স্বরসন্ধি কিন্তু আমাদের অলরেডি নিহিত, মানে শেষ, চলে গেছে, ওর সাথে আগে শেষ করে ফেললাম।
তা নিয়মের বাইরে কোনগুলো, যেগুলো নিয়ম ছাড়া, যেমন এগুলো তোমাদের লেকচার শিটে পাবা, এগুলো বইতে পাবা। নিয়মের বাইরে কোনগুলো, সেটা কি কি? নিয়মের বাইরে যেগুলো আছে তোমাদেরকে একবার বলছে, তারপরে খেয়াল করো। কুলোটা নারীরা পৌরজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে, এগুলো আছে একটা গল্প, এভাবে আছে কুলোটা, পৌরজন, অন্যান্য, গবাক্ষ, মার্তুণ্ড, সূর্য, এরকম মানে এই টাইপের আছে এগুলো। তো এগুলো মুখস্থ করে নিবা, এগুলো নিয়ম বাহিরে, নিয়মের ছাড়া। তারপরে আমি একটা গল্পটা একবার বলছি, খেয়াল করো। কুলোটা নারীরা পৌরজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে, গবাক্ষ মানে গবাক্ষ মানে গরুর ঘর আর কি, গরুর ঘর, গবাক্ষে বসে মার্তুণ্ডর দিকে তাকিয়ে সারঙ্গ বাজাচ্ছে। মার্তুণ্ড মানে সূর্য, সারঙ্গ মানে বাঁশি। মার্তুণ্ডর দিকে তাকিয়ে সারঙ্গ বাজাচ্ছে। অন্যদিকে শুদ্ধোধন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে স্বৈরাচারীভাবে অক্ষহিনীর সহযোগে বিম্বষ্ট রমণীকে অপহরণ করে। এগুলো ছিল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কি ছিল এগুলো? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, মানে নিয়ম ছাড়া, অর্থাৎ নিয়মহীন যে স্বরসন্ধি সেগুলো ছিল। তাহলে আমরা এখন চলে যাব সরাসরি ব্যঞ্জনসন্ধিতে। আমরা যাই দেখি ব্যঞ্জনসন্ধির কী অবস্থা, রাইট? তাহলে দেখি ব্যঞ্জনসন্ধি। ব্যঞ্জনসন্ধি মানে হচ্ছে যে স্বর প্লাস ব্যঞ্জন, অথবা ব্যঞ্জন প্লাস স্বর, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এভাবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে স্বর প্লাস ব্যঞ্জনটা তাহলে কি, খেয়াল করো। স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আমরা গতানুগতিকভাবে আমরা পড়ছিলাম যে উদাহরণ দেখে তারপরে আমরা সন্ধি নির্ণয় করেছি। আগে উদাহরণ দেখব, ঠিক, তারপরে আমরা সূত্র প্রয়োগ করবো। উদাহরণটা তাহলে কি, খেয়াল করো। বজ্জাত, জ আছে, বজ্জাত কি হবে তাহলে? উদাহরণ সূত্র ভাঙলে দেখি আমরা। যদি চ থাকে, জ থাকে, অথবা ড থাকে, তাহলে হবে কি জানো? ত অথবা দ, যে কোনো একটা হবে। এটা মুছে ফেললাম, এটা লিখছো তাই না? এটা মুছে ফেলছে, কিন্তু এটা মুছছো। কি কি হবে ব্যঞ্জনসন্ধিতে? আচ্ছা, যদি বজ্জাত যেমন জ আছে, যদি আবার যদি জ চ ড থাকে, তাহলে কি হবে? অবশ্যই ত অথবা দ হবে সূত্র। এবার দেখো বজ্জাত এখানে জ আছে, থাকার কারণে এখন কী হবে? বজ্জাত এখন জ আছে, তাহলে এটা কি বধ হবে নাকি বধ হবে? ছোট জাত না বড় জাত? বধ নাকি বধ? বধ হবে, দ হবে, বধ। তো একটা বধ, এই জ পরেতে দ হয়েছে, তো আর একটা কি আছে? জাত। জাত বাকি আছে কি বলো তো? বাকি আছে কি? জাত। প্লাসের প্লাস, বাকি আছে কি? জাত, বজ্জাত। হসন্ত, থামবে যেখানে হসন্ত হবে সেখানে, ধাক্কা যেখানে হসন্ত হবে সেখানে বধ, হসন্ত হয়েছে। বজ্র জাত, বজ্র জাত, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম ব্যঞ্জনসন্ধি। আচ্ছা, আবার বলছে, খেয়াল করো। নাচ জামাই, 8 উদাহরণ দিচ্ছে। নাচ জামাই, জ আছে কি না? আছে। তো নাচ জামাই এটা কি নাথ, নাতিন হবে না নাদিন হবে? নাথ নাকি নাদ? অবশ্যই তো নাথ। নাথ যোগ জামাই, নাথ যোগ জামাই, যা আছে তাই থাকবে, শুধু এই ত অথবা দরা পরিবর্তন হবে, সেটা অবশ্যই অর্থ দেখতে হবে। ক্লিয়ার? ওকে, 2 নম্বর নিয়ম, খেয়াল করো। পদ্ধতি, উদাহরণটা আছে পদ্ধতি। আগে উদাহরণ এই পদ্ধতি, তার মানে দ। যদি ধ থাকে তাহলে সূত্র হবে কি? ত অথবা দ প্লাস হ। ওকে, পদ্ধতি, এখানে ধ আছে, তাহলে কি হবে? পথ হবে নাকি পদ হবে বলো তো? এই তোমরা কি পথ পরিবর্তন করবে না? পদ বলো, পদ, রাইট। তাহলে কি হবে? পদ। এই পদ হবে দ, প্লাসের প্লাস, এখানে কি আছে বলো তো? হ। এই হটা বসাইলাম, তার মানে দ প্লাসের প্লাস হ, তাহলে দ প্লাস হ বসাইলাম। তো পদ্ধতি, এটা কি হবে? পদ যোগ এই যে হ বসাইছি, এখানে কি বাকি আছে? এখানে তসেকেত্তি, এই তসেকেত্তি এখানে বসাই দাও, তাহলে কি হবে? হতি। পদ যোগ হতি, থামছে না, হসন্ত হবে, ধাক্কা হসন্ত। তাহলে কি হবে? পদ যোগ হতি, বলো তো কি হবে? পদ যোগ হতি, পদ যোগ হতি। ক্লিয়ার? আশা তারা বুঝতে পেরেছ। আবার বলছি, পদ্ধতি হবে কি? পদ যোগ হতি, পদ্ধতি, পদ যোগ হতি, পদ্ধতি হবে এভাবে। এরপর উদ্ধার, উদ্ধার কি হবে? উৎ ত হবে, যোগ হার হ আছে, তদ্ধিত, তথ যোগ হিত। তাহলে এই সূত্র সবগুলা, এই যে ধ সব জায়গায় আসে, ধ উদ্ধার, তদ্ধিত, পদ্ধতি, ধ আসে। এরপর যদি আমরা 3 নম্বর সূত্র, তাহলে চলে যাব, সেটা কি? ষষ্ঠ। ষষ্ঠ, খেয়াল করো, ষষ্ঠ, এখানে ঠ আছে কি না? আছে।
ষষ্ঠ। ঠ থাকবে যেখানে থ হবে সেখানে, তবে ঠ থাকবে যেখানে থ হবে সেখানে। এ ষষ্ঠ, ঠ থাকলে কি হবে? থ হয়ে যাবে। কি হয়ে যাবে? থ। তো ষষ্ঠ, তাহলে এখানে কি হবে? শস, এ শস ঠিক রাখলাম, এ ঠ এর জায়গায় কি হবে? থ হবে। কি হবে? থ। শস যোগ থ, মনে আছে তোমাদের? ঠ হয়েছে মহাপ্রাণ, থ হয়েছে মহাপ্রাণ, ঠ ঠ মহাপ্রাণ। তো মহাপ্রাণের সাথে মহাপ্রাণের সম্পর্ক হবে, এটাই তো স্বাভাবিক। তার আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্যাশটা। ক্যাশটা, তো বলো তো ক্যাশটা কি হবে? ট থাকলে কি হবে? ত। ট থাকলে যেখানে ট হবে সেখানে, ট থাকলে কি হবে? ত হবে। তারপরে ট, মহা অল্প প্রাণ, বাতাস হয় না, এটা কি হবে? ত, অল্প প্রাণ, বাতাস হয় না, তারপরে ট থাকলে কি হবে? ত হবে। ট থাকলে কি হবে? ত হবে। তো ক্যাশটা কি হবে? ক্যাশ যোগ ট এর পরিবর্তে কি হবে? ত। আকার আছে কি না? আছে আকার। ক্যাশ যোগ তা, হসন্ত হবে, থামছে। ওকে, দুইটা নিয়ম। একটা হচ্ছে ট থাকলে কি হবে? ত, ঠ থাকলে কি হবে? থ। তারপরে বৃষ্টি। বৃষ্টি, ট আছে কি না? আছে, তাহলে কি হবে? বৃষ যোগ তি, বৃষ যোগ তি। তো ট থাকলে কি হবে? ত, আর ঠ থাকলে কি হবে? থ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এই চারটা তোমরা বুঝছো, তাই না? এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। ব্যঞ্জনসন্ধি আমি আবার বলছি, আমরা চ ছ ড থাকলে আছে, একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটা নিয়ম লিখো তোমরা, 4 নম্বর নাকি 5 নম্বরটা? 5 নম্বর হবে। 5 নম্বর নিয়মটা হচ্ছে বর্গ পড়াছিলাম, ক চ ট ত প, মনে আছে তোমাদের? তাহলে বর্গ, এই বর্গ, এই যে ক খ গ, এই যে বর্গ, ক ছ ট ত প, ক হচ্ছে বর্গ, চ হচ্ছে বর্গ, এরকম বর্গ। তো বর্গের তৃতীয় বর্ণ, কত বর্ণ? তৃতীয় বর্ণ। বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে কি হবে? প্রথম বর্ণ হবে। তৃতীয় বর্ণ সবসময় কী হবে? তৃতীয় বর্ণ সবসময় কী হবে? প্রথম বর্ণ হবে। আবার বলছি, বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে সবসময় প্রথম বর্ণ হবে। তো তৃতীয় বর্ণটা কি এখানে? গ। এটা বিচ্ছেদ করে আলাদা করে, তাহলে প্রথমটা কি হবে? ক। প্রথমটা কি আছে বলো তো? ক। উদাহরণ দেখবা, উদাহরণটা খেয়াল কর। বাগদান, বাগদান, এই যে গ, বর্গের তৃতীয় নাম্বার হচ্ছে গ। ক খ গ, গ বর্গের কত নাম্বার? তৃতীয় নাম্বার, 3 নম্বর। তো এটা বিচ্ছেদ করো, মানে আলাদা করো, মুছে ফেলো। বিচ্ছেদ করে কি হবে? প্রথম বর্ণ হবে। কি হবে? প্রথম বর্ণ। তো প্রথম বর্ণ তাহলে কি? ক। বাক, বাক যোগ দান, বাক যোগ দান। তো বর্গের তৃতীয় বর্ণ বিচ্ছেদে প্রথম বর্ণ হবে। তুই বলতেছো ভাই আরেকটু উদাহরণ দেন তো দেখি তো। বাগাড়ম্বর, কি আড়ম্বর? বাগাড়ম্বর, বাঘ, গ আছে কি না? আছে। ক খ গ, 3 নম্বর আছে গটা, বর্গের, ক বর্গের 3 নম্বর আছে গ। এটা বিচ্ছেদ করো, তাহলে কি হবে? প্রথমটা, তো প্রথমটা কি? ক, তাহলে কি হবে? বাক যোগ আড়ম্বর, বাক যোগ আড়ম্বর। পাইছো তোমরা? আশা করি তোমরা পাইছো। ঠিক আছে, ঠিক সেম আরেকটা নিয়ম লেখো। বর্গের পঞ্চম বর্ণ, তৃতীয় বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ বিচ্ছেদে ম হয়। কি হয়? ম হয়। বর্গের পঞ্চম বর্ণ বিচ্ছেদে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। যেমন উদাহরণটা খেয়াল করো, সন্দর্শন, সন্দর্শন। আচ্ছা দেখো তো, পঞ্চম বর্ণ কোনগুলো জানো? বর্গের ক চ ট ত প হচ্ছে বর্গ, তার পঞ্চম নাম্বার কি? ক খ গ ঘ ও, ও হচ্ছে 5 নাম্বার, প প ব ব ম, ম হলো 5 নাম্বার। তাহলে বর্গের পঞ্চম নাম্বার বিচ্ছেদ করলে, আলাদা করলে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। যেমন সন্দর্শন, এখানে যে 9টা আছে, এই যে সন্দর্শন এখানে যে 9টা আছে, এই 9টা হলো বর্গের 5 নাম্বার। কত নাম্বার বলো তো? 5 নাম্বার। তো 9টা বিচ্ছেদ করে দিই আমি, খেয়াল করো, এই 9টা আলাদা করেছ, সন্দর্শন। তো 9টার পরিবর্তে কি হবে? তাহলে সম হবে। কি হবে? সম, সমযোগ দর্শন, সমযোগ দর্শন। এই মটা কেন হয়েছে বলো তো? 9-এর পরিবর্তে। কার পরিবর্তে বলো তো? 9-এর পরিবর্তে। আবার বলছি, খেয়াল করো, বর্গের 5 নাম্বার অর্থাৎ প প ব ব ম, বর্গের 5 নাম্বারটা যদি বিচ্ছেদ করে, তাহলে সবসময় কি হবে? ম হবে। কি হবে? ম। তো সন্দর্শন, এখানে 9টা হয়েছে 5 নাম্বার, এটা বিচ্ছেদ করছি, আলাদা করছি, এখানে ম হয়েছে। কি হয়েছে? ম। তো সন্দর্শন এখানে কি হবে? সমযোগ দর্শন। কি হবে? সমযোগ দর্শন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 7 নাম্বার আটা দিই, অনুসারে থাকবে যেখানে ম হবে সেখানে। যেমন সংবাদ, সংবাদ কি হবে? অনুসার আছে, তাহলে ম হয়ে যাবে এখানে। কি হবে? সমযোগ বাদ। এটা ভালো করে একটু পড়েন, কারণ এটা পড়লে উপসর্গ বাড়ি করতে পারবা।
আবার বলছি, যদি সন্ধিটা ভালো করে বাড়ি করতে পড়ো তাহলে উপসর্গ বাড়ি করতে পারবা যে একটা বাক্যে অথবা একটা শব্দে কয়টা উপসর্গ আছে, একটা বাক্যের ভিতরে কয়টা উপসর্গ আছে, একটা শব্দের ভিতরে কয়টা উপসর্গ আছে। যার সংবাদে কয়টা উপসর্গ আছে, একটা, এটা কি সম, বুঝতে পেরেছো? এইভাবে উপসর্গ বাড়ি করতে হবে। এগুলো যদি সন্ধি পারো একটা উপসর্গ বাড়ি করতে হবে। একটা ব্যাকরণের একটা টপিক্সের সাথে একটা টপিক্স যথেষ্ট পরিমাণ মিল মহব্বত আছে, যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে, রাইট? একটা যদি মিস করে তাহলে আরেকটা বুঝবা না। প্রতিটা টপিকস প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ক্যাপচার করতে হবে পুরো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা, ভাই তো আছি, ঠিক আছে, সমস্যা নেই। আবার বলছি, এটা খেয়াল করো, বর্গের তৃতীয় বর্ণ বিশেষ সবসময় কী হবে, প্রথমটা, যেমন বাঘ ক হয়েছে বাগদান। পঞ্চম বিশেষ সবসময় কী হবে, ম হবে। যেমন সন্দর্শন ন ছিল, এটা ম হয়ে গেছে। অনুষ্ঠান হলে কী হবে, ম হবে। সংবাদ, এটা হয়ে যাবে সমযোজবাদ। বাস। এবার আমি ব্যঞ্জন সন্ধিটা আবার একটু রিভাইজ দিচ্ছি, একটু খেয়াল করো। রেডি? স্বরের সাথে ব্যঞ্জন এবং ব্যঞ্জনের সাথে স্বর এবং ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন বর্গের যদি চ ছ জ জ এবং ড থাকে তাহলে হবে ত অথবা দ। যদি ধ দ থাকে যুক্ত তাহলে ত অথবা দ প্লাস হ হবে। যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে সবসময় প্রথমটা হবে। যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে তাহলে সবসময় ম হবে, বিচ্ছেদ করলে আর কি। আর অনুসারে থাকলে কি হবে, ম হবে। আর যদি ঠ থাকে তাহলে হবে থ, আর যদি ট থাকে তাহলে হবে ত। মানে মহাপ্রাণের সাথে মহাপ্রাণ, অল্প প্রাণের সাথে অল্প প্রাণ। ওকে, আশা করে বুঝতে পারছো। এগুলো হচ্ছে নিয়মের থেকে আসছে ব্যঞ্জন সন্ধিগুলো। এই ব্যঞ্জন সন্ধিগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আরও আছে, কিন্তু এখানে যেগুলো আমি লিখেছি এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে কোশ্চেন আসে প্রায়, ঠিক আছে? যদি তোমরা এগুলো ভালো করে পড়ো তাহলে এগুলো তোমরা অনেকটা আয়ত্ত করতে পারবা। এগুলো যদি আয়ত্ত করো আর প্র্যাকটিস করো, আমি যা লিখেছি এতক্ষণ ধরে, যা পড়াইছি সূত্রগুলো, যে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির আমি যা পড়াইছি, এখন শুধু বিগত সালের প্রশ্নগুলো দেখবা আর প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে। অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই, বুঝতে পেরেছ? বাজারে যত অনুশীলনের বই আছে সব কিনবা, ঠিক আছে? অনুশীলনের বই কিনবো, অনুশীলনের বই দেখবো। মানে মেন কথা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মনে বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা না বললে নয়। এতক্ষণ যা পড়াইছি ব্যঞ্জন সন্ধির, এই ব্যঞ্জন সন্ধির সেটা হলো নিপাতন সিদ্ধ আছে, মানে নিয়ম ছাড়া আছে কিছু। এতক্ষণ যা পড়ছে নিয়ম সহ আছে, যে কী কী নিয়ম সহ, চ ছ জ জ ড ত এগুলো নিয়ম সহ আছে, রাইট? এখন কিছু আছে নিয়ম ছাড়া, আর নিয়মহীন, নিপাতন সিদ্ধ। আর বলা না যে তুমি আর আমি নিপাতন, মানে কোনো নিয়ম ছাড়া আমরা, ঠিক সেম নিপাতন সিদ্ধ মানে নিয়ম ছাড়া কিছু জিনিস আছে, যেমন আমরা একটু খেয়াল করি কী কী সেটা। বৃহস্পতি, বনস্পতি, পরস্পর, তস্কর। বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা আশ্চর্যজনিত হয়ে পতঞ্জলির নিকট বিচার দেয়। পতঞ্জলি তখন বলে, চোরেরা ধুলোকে প্রবেশ করবে না। এগুলো হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এতক্ষণ বলছিলাম তখন আগে নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি, এখন যেটা বলছি সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, মানে নিয়ম ছাড়া যে ব্যঞ্জন সন্ধিগুলো আছে এগুলো, ঠিক আছে? তোমরা এগুলো শিটে পাবা, আর অন্য পাবা, সব জায়গায় পাবা, ঠিক আছে? আর যদিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমার ক্লাসও আছে সব জায়গায়। ইউটিউবে একটু দেখবা, তোমরা সব জায়গায় পড়বা, একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি চেষ্টা করবো পুরো ব্যাকরণটা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? পুরো ব্যাকরণ তোমার প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে শেষ করো, ঠিক আছে? আমি শেষ করে দেবো তোমাদেরকে। আশা করি অল্প কয়েকটা ক্লাসের ভিতরে তোমাদের একদম পুরো মূল হিন্টস তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আয়োজন করব, ঠিক আছে? তোমরা এগুলো পড়বে আশা করি। আচ্ছা, বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি তাহলে কি? বিসর্গ সন্ধির এক কথায় শেষ, একদম ইজি, শর্টকাট। কি শর্টকাটটা? তালিবাস স, মদিনাস স, দন্তাস স, র, তারপরে আছে রেফ এবং ও। 300 র, রেফ, ও থাকলে এটা বিসর্গ হবে। কি হবে এটা? বিসর্গ। 300 র, রেফ, ও থাকলে সেটা বিসর্গ। 300 র, রেফ, ও থাকলে সেটা কী হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে। কী যাবে? বিসর্গ। আবার বলছে, খেয়াল করো, 300 র, রেফ এবং ও থাকলে সেটা কী হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে। কী হয়ে যাবে? বিসর্গ। আচ্ছা, এটা কীভাবে? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রাতরাস। প্রাতরাস এখানে কি আছে? র আছে। কি আছে বলতো? র। এই যে র, এখানে র আছে, তার মানে র আছে কি না? আছে।
তো র থাকবে যেখানে বিসর্গ হবে সেখানে। আবার বলছি 300 র রেফ এবং ও যদি থাকে সবসময় ওই জায়গাতে এটা উঠে গিয়ে বিসর্গ হবে। কি হবে? বিসর্গ। কোথায় হবে? মাঝখানে। কারণ অবশ্যই বিচ্ছেদটা সবসময় মাঝখান থেকে হয়, এক সাইড থেকে কখনো বিচ্ছেদ হয় না। ওকে, প্রাতর আসে, তো রয়ের পরিবর্তে কী হবে? বিসর্গ হবে। তো র কেটে দিলাম, কী হবে? প্রাত বিসর্গ। বাকি আছে কি? রস, রাও আছে নাকি? না, রয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে, তো কী আছে? প্রাত যোগ আস। প্রাত বিসর্গ কী হবে? আস। এই যে আ, সুন্দর করে লিখে এটা, প্রাত যোগ আস। বুঝতে পেরেছ? আরেকটা ধ্যান দিচ্ছি, দুর্নীতি। দুর্নীতি, দুর্নীতি এখানে কি আছে? রেফ আছে। কি আছে বলো তো? রেফ। তো রেফ আছে যেহেতু, এই রেফের পরিবর্তে কী হবে বলো তো? বিসর্গ হবে। কী হবে? বিসর্গ। রেফের পরিবর্তে কী হবে? বিসর্গ। তার মানে দু বিসর্গ নীতি, মানে দু যোগ নীতি, কী হবে? দু বিসর্গ যোগ নীতি, এটা হবে আর কি। হ্যাঁ, এটা তাহলে দুর্নীতি কী হবে? দু বিসর্গ যোগ নীতি। বিসর্গ কেন হয়েছে? কারণ রেফের পরিবর্তে। আরেকটা উদাহরণ দিচ্ছি, এই যে ও দিয়া, তাহলে কী হবে? তপবন। তপবন, এখানে ও আছে, একার আর আকার আছে, ও আছে, এটা কী হবে? বিসর্গ হবে। আচ্ছা, দেখি তার অর্থবহুল হয় কি না। অর্থবহুল অবশ্যই দেখতে হবে, না হলে হবে না। তপবন, আমরা দেখি এটা তপ, এই ত এবং প আসলো, বাকি আছে কি? একার এবং আকার, ও। তো এটার পরিবর্তে তাহলে কী হবে? বিসর্গ হবে। কী হবে? বিসর্গ। বাস, এটা শেষ। তো বাকি আছে কি? যোগ বন। তপ বিসর্গ যোগ বন, তপ বিসর্গ যোগ বন। ওকে, আসলে তোমরা সেটা বুঝবা। যেমন শিরশ্ছেদ, তালিবাস্য আছে। শিরশ্ছেদ কী আছে বলো তো? তালিবাস্য আছে। মানে কী হবে? তালিবাস্যের পরিবর্তে বিসর্গ হবে। তাহলে কী হবে? শির বিসর্গ যোগ ছেদ। শির বিসর্গ যোগ ছেদ। তাহলে শিরশ্ছেদ কী হবে? শির বিসর্গ যোগ ছেদ হবে। শিরশ্ছেদ বিসর্গ আসছে, তাহলে কেন আসছে আবার খেয়াল করো। নমস্কার, দন্তস্ব আছে, তাহলে নমস্কার, নম বিসর্গ যোগ কার। ওকে, এবার খেয়াল করে একটু প্রথম থেকে। 300 তালিবাস্য মদিনাস্য দন্তস্ব র রেফ ও থাকলে সবসময় বিসর্গ হবে। 300 র রেফ এবং ও থাকলে বিসর্গ হবে। কি হবে? বিসর্গ। বুঝতে পারছি? আসলে তোমরা বুঝতে পারছো। তারপরে এই জিনিসটা, হ্যাঁ, আমরা এই এতক্ষণ ধরে পড়লাম পুরো সন্ধিটা, বিসর্গ সন্ধি আমার মাধ্যমে শেষ হলো, এর মাধ্যমে সন্ধিটা পড়লাম। তবে হ্যাঁ, আপনাদের একটু খেয়াল করে আর একটু, ভাষা আমাদের শেষ, ব্যাকরণ আলোচ্য বিষয়, ব্যাকরণটা আমাদের শেষ হয়েছে, মানে বিষয় বিশ্লেষণ করা এবং আলোচ্য বিষয়গুলো আমরা শেষ করেছি। তারপরে ধ্বনি বা বর্ণ প্রকরণ, ধ্বনি বা বর্ণ প্রকরণটা আমরা পড়েছিলাম কীভাবে কীভাবে আসবে কোশ্চেন করতে, ঠিক আছে। তবে আমার একটু যদি অ্যাড করি তাহলে সেটা হচ্ছে যে কয়েকটা কোশ্চেন আছে এখান থেকে। কোশ্চেনগুলো কি? একটা কোশ্চেন আসছে বিগত সালের যে অক্ষর বাহির করো এবং বর্ণ বাহির করো, সেটা কীভাবে। যেমন মানুষ, এই মানুষ এই শব্দটিতে কয়টি অক্ষর আছে, কয়টি বর্ণ আছে? আপনার চিন্তা করেন ভাইয়া অক্ষর আর বর্ণ তো একই, আবার এর আলাদা কী পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। বর্ণ হলো 5টা বর্ণ। আমরা যেরকম বর্ণ 50টা পড়ছি না, এই 50টার ভিতরে এখানে কটা বর্ণ আছে? ম আছে, আ আছে, ন আছে, উ আছে, স আছে। কটা আছে? 5টা টোটাল। কটা আছে বলেন তো? 5টা। এই অ একটা, 2টা, 3টা, 4টা, 5টা টোটাল কটা আছে বলেন তো? 5টা বর্ণ। যদি বলি অক্ষর আছে কয়টি, সেটা দেখার বিষয়। অক্ষর কয়টি? তাহলে পাশে লিখে রাখতে পারেন, স্বরবর্ণ যতটি অক্ষর ততটি। স্বরবর্ণ যতটি অক্ষর ততটি। ওকে, আবার বলছি, স্বরবর্ণ যতটি অক্ষর হবে ততটি। তো স্বরবর্ণ কয়টি এখানে? মা, নুস, মা, আ আছে, আ, নুস, এখানে উ আছে। স্বরবর্ণ কয়টা এখানে? 2টা। লাস্টে থেমে গেছে, থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। মানুষ থামবে যেখানে হসন্ত সেখানে, আর হসন্ত হবে যেখানে অক্ষর হবে না সেখানে। বুঝতে পারছি? তার মানে মানুষের ভিতরে কয়টি অক্ষর আছে? 2টি। মানুষের ভিতরে কয়টি অক্ষর আছে বলেন তো? 2টি। একটা হচ্ছে আ, একটা হচ্ছে উ। একটা হচ্ছে আ, আরটা কি বলেন তো? উ। তাহলে কয়টা অক্ষর আছে বলেন তো? 2টা অক্ষর আছে মানুষের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার নামে উদাহরণ দিই। আমার নাম হচ্ছে শরীফ ওবায়দুল্লাহ। আমি বলি যে এখানে কয়টি অক্ষর আছে বলি। শরীফ ওবায়দুল্লাহ। ওকে, শরীফ ওবায়দুল্লাহর ভিতরে কয়টি অক্ষর আছে? এটা আমার নাম পুরোটা। এখন বলেন তো শরীফ ওবায়দুল্লাহর ভিতরে কয়টি অক্ষর আছে? শরীফ ওবায়দুল্লাহ। স এখানে অ আছে, রি এখানে ই আছে। এখানে শরীফের ভিতরে কটা আছে? 2টা, কারণ শরীফ এখানে থেমে গেছে।
থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। তো শরীফ এর ভিতরে দুইটা অক্ষর আছে, কয়টা অক্ষর? দুইটা। ও আছে, বায়েদ আ আছে, এ আছে, দু এখানে উ আছে, দুল লা এখানে একটা আ আছে, লাস্টে থামছে, থামার কারণে সেখানে হবে না। তাহলে শরীফ ওবায়দুল্লাহ পুরোটার ভিতরে কয়টি অক্ষর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বুঝতে পেরেছেন? তার মানে স্বরবর্ণ যতটি অক্ষর হবে ততটি। তার মানে থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। তার মানে মানুষ, এরকম একটা কোশ্চেন আসছে, এই জন্য আমি কোশ্চেনটা আপনার সলভ করলাম যে কয়টি অক্ষর আছে আর কয়টি বর্ণ আছে। অক্ষর আছে কয়টা? মানুষের দুইটা। বর্ণ আছে কয়টি? 5টা। তো শরীফ ওবায়দুল্লাহতে বর্ণ কয়টা দেখি আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। আসলে আপনি বুঝতে পেরেছেন। তার মানে আমরা অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্য বুঝছি এবং অক্ষর এবং বর্ণ সেটা আমরা পড়লাম, আমরা সেটা পারলাম। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে অভিধান। অভিধান থেকে আমরা বাইর করবো। অভিধানটা কীভাবে বাইর করে একটু খেয়াল করবেন। আপনি চিন্তা করেন যে ভাইয়া একটা কোশ্চেন আসছে, অভিধানে কোনটি আগে আসে? অভিধান জিনিসটা কি? বাংলা একাডেমির একটা অভিধান আছে, এই অভিধানের শেষে কীভাবে পড়বেন? যেমন ক্ষীয়, একটা কোশ্চেন আসছে দেখুন, ক্ষীয় বর্ণ এটা যুক্ত বর্ণ ছিল, ক প্লাস মূর্ধন্য, রাইট। তো অভিধানে কোনটা আগে আসে? অভিধানে কি আগে ক আসবে নাকি আগে স আসবে? যখন অভিধান খুলবেন আগে কি অ, তারপরে আ, তারপরে ই, এইভাবে তো আসবে, তাই না? আসতে তারপর ক, তারপরে হচ্ছে খ, তারপর অনেক দূরে গিয়ে স আসবে। তাহলে অভিধানের সিরিয়ালে কোনটা আগে আসছে? ক। কোনটা আগে আসবে বলেন তো? ক। যদি কোশ্চেন আসে তাহলে কি হবে? ক্ষীয় বর্ণের ক বর্ণের অন্তর্ভুক্ত পড়ে, অর্থাৎ ক এর সাথে যুক্ত হয়ে তারপরে আসছে, তারপরে সেটা কি হবে? শুরুতে ক। ক্ষীয় হবে মানে মূর্ধন্য ষ হবে না। অভিধানে কোনটি আগে আসছে? ক আসছে আগে, রাইট। ঠিক সেম উদাহরণ দিচ্ছি, বাবা, বাঁকা। তো বলেন তো অভিধানে কোনটা আগে আসবে? বাবা নাকি বাঁকা? অবশ্যই ব ব ঠিক আছে, এখানেও ব এখানে ক, তো আসবে কোনটা? বাঁকা। এটা আগে আসবে, এটা আগে আসবে, কারণ এই ব আগে নাকি ক আগে? অবশ্যই অভিধানে কটা আগে আসবে। খ গ গ তারপরে তারপরে যেতে যেতে পথে তারপরে ব আসবে। কি আসবে? ব। তাহলে বাঁকাটা আসবে, তারপরে কি আসবে? বাবা, তারপরে কি আসবে? বাবা। অভিধানে আসবে বাঁকা, তারপরে আসবে বাবা, সিরিয়ালটা এভাবে। তো অভিধানের যে ক্রমান্বয় সেইভাবে আসে। দুটা কোশ্চেন থেকে আসে এভাবে, দুটা কোশ্চেন আমি দেখাই দিলাম। ওকে, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে গেলাম সন্ধিতে। সন্ধিতে আমরা পড়াইছি সন্ধিগুলো কি, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সন্ধিগুলো নিয়মগুলো পড়াইলাম। কীভাবে পড়াইছি? ঠিক আছে, কীভাবে পড়াইছি সন্ধিটা দেখেন, একটু খেয়াল করেন কীভাবে। নিয়মটা এইভাবে ছিল, যেমন আমরা বলছিলাম স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গ সন্ধি। স্বরের সাথে স্বর হবে সেটা স্বরসন্ধি, আর যদি স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর এবং ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন হয় সেটা ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে বিসর্গ সন্ধি কী হবে? বিসর্গ সন্ধি মানে হচ্ছে যে 300 র, রেফ এবং ও থাকলে সেটা বিসর্গ হবে। কী হবে? এটা বিসর্গ। ক্লিয়ার? এবার দেখেন তাহলে স্বরসন্ধিটা কি? স্বরসন্ধিটা হলো আমরা স্বরের সাথে স্বর কীভাবে, এ থাকলে অ অথবা আ প্লাস ই, ওই থাকলে অ অথবা আ প্লাস এ ওই, ও থাকলে অথবা আ প্লাস উ, ও থাকলে অথবা আ প্লাস উ ও, এইভাবে করে আমরা সুন্দর করে বলছিলাম। আসলে সেটা দেখে নেবেন। এবং নিয়ম ছাড়াও স্বরসন্ধি আছে, নিপাতনের সিদ্ধটার নাম। আবার ব্যঞ্জনসন্ধি ছিল, আবার নিয়ম ছাড়াও ব্যঞ্জনসন্ধি আছে। ব্যঞ্জনসন্ধি পড়াইছিলাম তো না, যে বজ্জাত, জ জ আছে, ড ড আছে, যদি এগুলো থাকে তাহলে সবসময় ত অথবা দ হবে, বলেছিলাম। তাহলে সেটা কী হয়ে যাবে? ত অথবা দ হবে। বাস, এটা পারবেন আপনারা। এরকম করে নিয়ম কয়েকটা পড়াইছি এবং শেষে বলছি যে এই নিয়মের বাইরে যা আছে সবগুলো নিপাতনের সিদ্ধ, মানে নিয়ম ছাড়া। এটা দেখাইছি, বলছিলাম যে বৃহস্পতি